লেখিকা মনীষা ব্যানার্জির ডিভোর্সি মেয়ে। ডিভোর্সি মেয়ে হয়ে কেউ জন্মায় না, সেই রকম ইপ্সিতাও ডিভোর্সি হয়ে জন্মায়নি। সে ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক ডাক্তার ঠাকুরের কাছে ঘুরে ঘুরে তবে তার জন্ম হয়। তাই তার নাম রেখেছিলেন তার বাবা ইপ্সিতা। সে বড় হতে লাগলো, রূপ যেন তার বাড়তে লাগলো দিন দিন। ঠাকুমা বলতেন, নাতনি আমার রাজরানী হবে। এমন রূপ কি আমাদের এই ছোট্ট ঘরে মানায়? ইপ্সিতা গানও করে খুব ভালো, লেখাপড়াতেও ভালো। ইপ্সিতার বাবা রমেনবাবু আর মা কমলা দুজনের চিন্তা মেয়েটিকে ভালো ঘরে পাত্রস্থ করা, কিন্তু মন মতো জানাশোনা পাত্র হচ্ছে না। এমন সময় রমেনবাবুর পুরনো বন্ধু বড় চাকরি নিয়ে চলে গিয়েছিল গ্রাম থেকে। তিনি হঠাৎ ফিরেছেন গ্রামের বাড়ি জমি সব বিক্রি করার জন্য। তার নাম অপরেশ ঘোষাল। রমেনের সাথে রাস্তায় বাজার যাওয়ার পথে দেখা হয় অপরেশের। কিরে, কবে এলি? এতদিন পর গ্রামের কথা মনে পড়ল? অপরেশ বলে, জমি বাড়ি তো আর শহরে নিয়ে যেতে পারবো না, তাই সেগুলোর সদ্গতি করতে আসা। তা লোক পেয়েছিস বিক্রি করার জন্য? হ্যাঁ রে, ও পাড়ার হারু কাকা ছিল না, ওর ছেলেরা কিনবে বলে আমার সাথে দেখা করেছিল, তাই আসা। রমেন বলে, হ্যাঁ, ওদের এখন ভালো অবস্থা হয়েছে। ছেলেগুলো বাইরে থাকে, তারাই পয়সা করি পাঠায় শুনেছি। তা যাক সে কথা, তোর কি খবর বল? সন্ধ্যাবেলা বাড়িতে আয় না, কমলা মা সবাই খুব খুশি হবে। অপরেশ বলে, সেই ভালো, বৌঠানের হাতের চাও খাওয়া যাবে আর গল্পও করা যাবে। ঠিক আছে, যাস কিন্তু, বলে রমেন বাজারের দিকে চলে গেল। সন্ধ্যাবেলা অপরেশ এলো। পুরনো দিনের গল্পে আড্ডা জমে উঠেছে। রমেনের মা এসে অপরেশের খবর নেন, বলেন, বৌমা কেমন আছে? তোমার ছেলেপুলে কয়টি বাবা? অপরেশ বলে, আমার একটি ছেলে, বম্বেতে চাকরি নিয়ে এই 6 মাস হলো গেছে। রমেনের মা সুধা দেবী বলেন, আমার রমেনেরও একটি মেয়ে, অনেক ঠাকুরের আরাধনা করে। সুধা দেবী গলা ছেড়ে ডাক দেন, ওরে ও ইপ্সিতা, এদিক পানে আয় তো, দেখে যা তোর বাবার ছেলেবেলার বন্ধু এসেছে। ইপ্সিতা আসে পড়া টেবিল ছেড়ে। সুধা দেবী ইশারা করেন অপরেশকে প্রণাম করার জন্য। ইপ্সিতা প্রণাম করে। অপরেশ বলে, থাক থাক মা, রমেন তোর মেয়ে তো খুব মিষ্টি দেখতে। রমেন বলে, ওকে ভালো ঘরে বিয়ে দিতে পারলে বাঁচি জানিস। কেন, কি হলো আবার? আরে আমাদের এখানে বড্ড বকাটে ছেলেগুলো পেছনে লাগে। অপরেশ বলে, তাতে ওর দোষটা কোথায় বল? আর শুধু সেই জন্য ওর পড়ার বয়সে লেখাপড়া ছাড়িয়ে বিয়ে দিবি, সেটা কাজের কথা নয়। ইপ্সিতা লজ্জা পেয়ে ঘরে চলে যায় জলখাবার আনবে বলে। অপরেশ বলে, ও কি করছে এখন? রমেন বলে, ও এমএ পড়ছে ইংরেজি নিয়ে। অপরেশ বলে, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিবি? আমার বউয়ের খুব ইচ্ছা ছেলের বিয়ে দেয়, একলা থাকে, বিদেশ বিভুঁই, বুঝতে পারছিস তো। সুধা দেবী আগে ভাগেই বলেন, সে তো খুব ভালো কথা, জানাশোনা ঘর, 2 বন্ধু না হয় 2 বেয়াই হবে। রমেন বলে, কিন্তু এমএ শেষ না করে ইপ্সিতা বিয়ে করবে না বলেছে। অপরেশ বলে, সে বিয়ের পর পড়বে, ও নিয়ে একদম চিন্তা করিস না। কমলা লুচি তরকারি নিয়ে অপরেশকে খেতে দিয়ে বলে, দাদা, ছেলেকে এসে দেখে যেতে হবে কিন্তু, আজকালকার দিন সবই বোঝেন তো নিশ্চয়ই। অপরেশ বলে, ঠিক আছে বৌঠান, তাই হবে। আমি বাড়ি গিয়ে বউকে সব বলবো, আর ছেলে এলেই তাকে নিয়ে আসবো। অপরেশ এখানে সব বিক্রি করে চলে গেল কলকাতাতে। তারপর কিছুদিন কেটে গেছে, আর কোনো খবর নেই। সুধা দেবী ছেলেকে বলেন, কি ব্যাপার বলতো রমেন? অপরেশ আর তো কোনো খবর দিল না। রমেন বলে, মা, ওরা বড় লোক, শহরে বড় হওয়া ছেলে ওদের, ওরা কেন বিয়ে দেবে বলো? অপরেশ আবেগে বলে গেছে। সুধা দেবী বলেন, তা হবে হয়তো। দুর্গাপুজো এসে গেল, সবাই পূজা নিয়ে ব্যস্ত। গ্রামের পুজোটা রমেনদের বাড়ির সামনে ওদের জায়গাতেই হয়। সবাই এই কটা দিন খুব আনন্দে মেতে ওঠে। ইপ্সিতা আর কমলাই সব জোগাড় করে পুজোর।
আজ সপ্তমীর রাত, আরতি হচ্ছে মণ্ডপে। রমেন আর সুধা দেবী বাড়িতে। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? আমি অপরেশ। ও বল, কি খবর রে তোর? সেই যে গেলি, আর এতদিন পর ফোন করলি? আরে সেদিন তো বকবক করেই চলে এসেছিলাম, তোর ফোন নাম্বারটাই তো নেওয়া হয়নি, তাই কল করতে পারিনি রে, খুব দুঃখিত। হারু কাকার ছেলে টাকা দিতে এসেছিল, তোর ফোন নাম্বারটা তখন ওর কাছে পেলাম। আরে দুঃখিত হওয়ার কি আছে, আমিও ভুলে গিয়েছিলাম তোর ফোন নাম্বার নিতে, আমারও তো উচিত ছিল বল, তাই দোষ দুজনের, বলে হাসতে থাকে। অপরেশ বলে, ছেলে এসেছে, কালই যাব ভাবছি, তোদের অসুবিধে নেই তো? না রে, কিছু অসুবিধা নেই, ভালো হবে, অনেকদিন পর এখানের পুজো দেখাও হয়ে যাবে। পরদিন কমলা ভীষণ ব্যস্ত, একদিকে পুজোর জোগাড়, অপরদিকে বাড়িতে অতিথি। কমলা সীতাকে বলে, তুই ঘরগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখ, ওরা শহরের লোক, তার উপর ছেলে বম্বেতে থাকে। সুধা দেবী বলেন, আজ তো আঁশ রান্না করা যাবে না বৌমা, ছানার ডালনা, ধোকা, তরকারি করো, আর লুচির সাথে বড় বড় বেগুন ভাজা, ছোলার ডাল সব করবে। আমার নাতনিকে আজ দেখতে আসবে, 7 সমুদ্র পার হয়ে রাজকুমার। ইপ্সিতা বলে, হ্যাঁ, এখনো তোমার নাতনিকে দেখলই না, রাজকুমার হয়ে গেল। তা তোমার বম্বে রাজকুমার এই গ্রামের কন্যাকে বিয়ে করবে কেন? সুধা দেবী বলেন, দেখো না, দেখলে এই ওর মাথা ঘুরে যাবে, রাজকুমার আর তার মায়ের আমার নাতনিকে দেখে। ওদের আসতে আসতে 10টা বেজে গেল। কমলা শরবত দিয়ে ওদেরকে বসালো ঘরে। সুধা দেবী ইপ্সিতাকে মণ্ডপ থেকে আসবার জন্য খবর পাঠালেন। ইপ্সিতার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি আর লাল ব্লাউজ, এক পিঠ খোলা চুল, কিছু চুল শ্যাম্পু করা বলে উড়ে মুখে কপালে যত্রতত্র এসে পড়েছে। কপালের মাঝে লাল টিপটি যেন চাঁদের কপালে টি দিয়ে গেছে স্বয়ং চাঁদ। অপরেশের ছেলে সার্থক ওকে ঠাকুর দেখতে গিয়ে আগেই দেখে নিয়েছে, তবে জানতো না সেই ইপ্সিতা কিনা। ইপ্সিতার রূপ ওর মনকে নাড়া দিয়েই গেছে। কি অপূর্ব লাগছে ইপ্সিতাকে। অপরেশের স্ত্রী রোহিণীরও খুব পছন্দ হয়েছে মেয়ে দেখে, আর মেয়ে তো পছন্দ হবার মতোই। রোহিণী অপরেশকে বলে, এতদিনে একটা কাজের মতো কাজ করেছ, বলতেই হবে, বলে হেসে ওঠেন। অপরেশ বলে, ও, আর এতদিন সব অকাজ করেছি বলছো? তোমাকে বিয়ে করাটাও নাকি? রোহিণী বলে, ওই একটা ঠিক কাজ করেছিলে, আর এখন ছেলের জন্য যোগ্য মেয়ে খুঁজে বার করেছো, সেটা ঠিক কাজ করেছো, আর মাঝখানে সব অকাজ। সবাই হাসতে থাকে। ইপ্সিতা হঠাৎ বলে, আমার একটা কথা আছে। সবাই চমকে ওঠে। সুধা দেবী বলেন, তুই আবার কি বলবি? রোহিণী বলে, মাসিমা ওকে বাধা দেবেন না, ও বলুক যা বলতে চায়। সবাই তাকিয়ে থাকে ইপ্সিতার দিকে। ইপ্সিতা বলে, আমি বিয়ের আগে এই শর্তগুলো পরিষ্কার করে নিতে চাই। রোহিণী বলে, শর্ত? সে আবার কি? ইপ্সিতা বলে, প্রথমত আমাকে পড়তে দিতে হবে, দ্বিতীয়ত আমাকে আমার পরিবারকে দেখতে দিতে হবে, তাই চাকরি পেলে করতে দিতে হবে, কারণ আমার বাবা মার আর কেউ নেই। অপরেশ বলে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ইপ্সিতা ঠাকুমা সুধা দেবী বলেন, তোমরা ওর কথা শুনে কিছু মনে করো না। রোহিণী বলে, ও বুদ্ধিমতী, তাই আগে থেকেই পরিষ্কার করে নিল। তবে কি জানো ইপ্সিতা, ইচ্ছে থাকলেও সবসময় যা চাইবে তা তো হয় না মা। যাক, বিয়ের দিন ঠিক হয়ে গেল। দুই বাড়ি খুব খুশি। ঠাকুমা ইপ্সিতাকে একটি বকুনি দিল ওরা চলে গেলে। ও সব কথা তোর বলার কি দরকার? মেয়েদের বিয়ে হয়ে গেলে আর বাপের বাড়ি কোনো দাবি থাকে না রে। ইপ্সিতা বলে, সেসব আগে হতো, এখন আর হয় না, আর ওই জন্যই তো চাকরি করব বললাম, অবশ্য যদি পাই। রমেন বলে, অপরেশ তেমন নয় রে, ও ঠিক সব মেনে নেবে। বিয়ে হয়ে গেল যথারীতি। সার্থক ছেলে হিসাবে ভালো, ইপ্সিতাকে ভালোবাসে খুব, কেয়ারি খুব। সাধারণত মেয়েরা যেমন স্বামী চায় ঠিক তেমনই। সার্থকের ছুটি শেষ, তাকে বম্বে চলে যেতে হবে। অপরেশ ইপ্সিতাকে ওর সাথে পাঠিয়ে দেবে বলে ঠিক করে। রোহিণী বলে, ওকে কিছুদিন পরে পাঠালেই হবে। ইপ্সিতা বলে, আমার ফাইনাল পরীক্ষা 2 মাস পরে, তাই পরেই যাব।
সার্থক রাতে ইপ্সিতাকে বলে, তুমি কি গো, আমার সাথে এখন যাবে না বলছো কেন? কিছুদিন থেকে চলে আসবে, তারপর পরীক্ষা দিয়ে একেবারে চলে আসবে আমার কাছে। আরে আমাকে পড়তে হবে না, ফেল করলে তো তোমার আমার দুজনেরই লজ্জা, বলো। তোমার কষ্ট হবে না বুঝতে পারছি, কিন্তু আমার যে খুব কষ্ট হবে ইপ্সিতা। আমি যে তোমাকে প্রথম দিন থেকে বড্ড ভালোবেসে ফেলেছি গো। ইপ্সিতা বলে, আমার তো মন বলে কিছু নেই না, তাই তোমার একার কষ্ট হবে। মশাই, আমার বুকটা এখনই কেমন ধুকপুক করছে। সার্থক ইপ্সিতাকে কাছে টেনে বলে, কই শুনতে পাচ্ছি না তো। ইপ্সিতা রেগে যায়, বলে, যাও, আমি আর কিছু বলবো না। সার্থক বলে, না, কিছু বলতে হবে না, শুধু এমনি করে জড়িয়ে থেকো আমাকে সারাটা জীবন। সার্থক তার উষ্ণতা এঁকে দিল ইপ্সিতার কপালে। ইপ্সিতা আবেগে চোখ বুজে তা উপভোগ করল। অপরেশ রোহিণীকে বলে, মেয়েটা এখন কিছুদিনের জন্য যাক সার্থকের সাথে, তারপর ওর পরীক্ষা আছে, চলে তো আসবেই। হাজার হোক নতুন বিয়ে হয়েছে, নিজের জীবনটাকে ভুলে গেছো, বলে হেসে ওঠে। রোহিণী অগত্যা মেনে নেয়। ইপ্সিতাও সার্থকের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে ওর সাথে বম্বেতে পাড়ি দেয়। নতুন মানুষ, নতুন জায়গায় সংসার সাজালো ইপ্সিতা। সব মেয়েরা যেমন চায় তেমনি ইপ্সিতাও নিজের মনের মতো করে সাজায় তার সংসার। সার্থক অফিস থেকে ফিরলে নিজের ঘর দেখে নিজেই অবাক। এইটুকু সময়ের ভিতর ইপ্সিতা ঘরগুলো গুছিয়ে সুন্দর একটা রূপ দিয়েছে। সার্থক ঘরে ঢুকেই সুন্দর ফুলের গন্ধ পায়। চারিদিক পরিপাটি করে জামাকাপড় গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাচেলার ঘরের আর কোনো চিহ্ন কোথাও নেই। সুন্দর মেয়েলি গায়ের গন্ধ ভেসে এলো। সার্থক নিজেকে আজ সত্যি সত্যি সার্থক বলে মনে করল। ইপ্সিতা বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, চা দিচ্ছি। জলখাবারে কি খাবে, ম্যাগি করব? সার্থক ইপ্সিতার গালটি টিপে বলে, মিষ্টি মুখ দেখেই আমার পেট ভরে গেছে, শুধু চা দাও তাহলেই হবে। যা, যত বাজে কথা, না খেলে হবে, আমি ম্যাগি করছি। সার্থক বাথরুম থেকে বেরোলে দুজনে চা খেতে বসে একসাথে। এদিকে রমেনদের বাড়িতে ইপ্সিতা নেই, তাই তাদের সবার মন খারাপ। কমলা কিছু রান্না করলেই কেবল বলে মেয়েটা নেই, তাই রাখতে ইচ্ছে করে না। সুধা দেবী একলা একলা বিছানায় গড়াগড়ি দেন। নাতনি পাশে নেই, তাই ঘুম যেন উবে গেছে। ইপ্সিতা ঠাকুমাকে জড়িয়ে শুয়ে থাকত। তখন কতবার সুধা দেবী বলেছেন, আরে ছাড় তো, একে গরমে মরে যাচ্ছি। যখন রাজকুমার আসবে তখন তাকে জড়িয়ে শুয়ে থাকিস, এখন আমাকে ছাড় দেখি। এইসব কথা মনের কোণে ভেসে এসে কেবলই চোখের পাতা ভিজিয়ে দেয়। কোনোদিন কিছু করেনি, ওখানে একা একা সব পারছে তো, কি জানি। কমলা রমেনকে বলে, বড় তাড়াহুড়ো করে মেয়েটার বিয়ে দিয়ে দিলে, আর কিছুদিন পরে দিলে কি ক্ষতিটা হতো? রমেন বলে, এমন ভালো ছেলে, জানাশোনা ঘর কি পেতাম। কমলা বলে, আমাদের মেয়েও সুন্দর, পরেও ঠিক ভালো ছেলে পেত। রমেন বলে, যাক, যা হবার হয়ে গেছে। আর দেখো, যখনই বিয়ে দিই তখনই কষ্ট, তখনই ফাঁকা। সুধা দেবী বলেন, তা তুই ঠিক কথাই বলেছিস খোকা। রমেনকে সুধা দেবী খোকা বলেই ডাকেন। রোহিণী অপরেশকে বলে, দেখো, বাবু রোজ অফিস থেকে ফিরেই আমাকে ফোন করতো, আর এখন যত দিন যাচ্ছে তত ফোন দেরি করে আসছে। সার্থকের ডাকনাম বাবু। অপরেশ বলে, সারাদিন খেটে খুঁটে আসে, চা জল খাবার খেয়ে যদি ফোন করে ক্ষতি কি? তখন জল খাবার করার কেউ ছিল না, তাই খাওয়া দাওয়াও ছিল না। আর তুমি তো ছেলের সে কষ্টের জন্যই বিয়ে দিলে, তাহলে অমন ভুল বুঝছো কেন? রোহিণী বলে, কেন, চা খেতে খেতে বুঝি ফোন করা যায় না? তা তো করবে না, আগে বউয়ের সাথে আদিক্ষেতা না করলে তোর চলছে না। অপরেশ বলে, দেখো, তুমি ওই ট্রিপিক্যাল শাশুড়ি হয়ে যেও না জানো। রোহিণী রেগে ঘর থেকে চলে যায়। অপরেশ বুঝতে পারে রোহিণীর ভিতর ছেলেকে হারানোর ভয় পেয়ে বসছে আগে থেকেই, কিন্তু এরকম ভাবনা তো সম্পর্কের ভিতর ভাঙন আনবে। আগে বৌমাকে বোঝো, নিজের সন্তানের জায়গাটা দাও। বিরোধ মনোভাব পোষণ করলে কোনোদিন সুসম্পর্ক গড়ে উঠবে না। রোহিণীকে বোঝাতে হবে, কিন্তু বুঝবে কি? যা জেদি। 1 মাস পর ইপ্সিতার পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই অপরেশ তাকে নিয়ে যাবার জন্য বম্বেতে এলো। সার্থকে ছুটি নেই, বিয়ের সময় ছুটি নিয়েছিল বলে। অপরেশ ইপ্সিতাকে নিয়ে একেবারে রমেনদের বাড়িতেই পৌঁছে দেয়। আজ অনেকদিন পর মেয়ে বাড়িতে আসায় সবাই খুব খুশি। রমেন মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই বাজার করেছে। ঠাকুমা বিছানায় নতুন চাদর পেতেছে, বালিশগুলো রোদে দিয়েছে। ফোলা বালিশে ইপ্সিতা শুতে বড় ভালোবাসে। আচারের শিশি রোদে দিলেন, মেয়েটা খাবে।
কাজের মেয়েটাকে বলে, দেখিস পাখিতে যেন মুখ দেয় না। সে বলে, পাখির এত সাহস হবে না গো ঠাকুমা, তোমার নাতনির খাওয়ার আগে সে মুখ দেবে। রমেন জেলেকে বলে, কাল সকালে এসে পুকুরে মাছ ধরে দিয়ে যাস যেন, আমার মেয়ে এসেছে। রমেন আর তার মায়ের কলরবে বাড়ি সরগম হয়ে উঠেছে। কমলা রান্না নিয়ে খুব ব্যস্ত, তার কথা শোনা বা বলার একটুও সময় নেই। ইপ্সিতা পড়ার টেবিল পরিষ্কার করে গুছিয়ে নিল। কাল থেকে পড়ায় মন দিতে হবে, সময় নষ্ট করলে চলবে না। অনেক কটা দিন চলে গেছে। সুধা দেবী ও কমলা দুপুরবেলা ইপ্সিতাকে কাছে বসিয়ে খাওয়ায়। 1 মাস মেয়ে কাছে ছিল না। কমলার মনে হচ্ছে এক যুগ পর যেন মেয়েকে কাছে পেল। ঠাকুমা বলে, ও কি রে, একটা মাছ যে তুলে নিলি, আর একটা নে শীঘ্র, শরীর থাকবে ওইটুকু খেলে। ইপ্সিতা বলে, ওরে বাবা, আমি আছি তো এখন কিছুদিন, আজই সব খেতে হবে কেন? কমলা বলে, ঠিক আছে, যা পারিস খা। ইপ্সিতা খেয়ে নিজের ঘরে চলে যায়। একটু রেস্ট নিয়ে বন্ধুদের ফোন করে, পরীক্ষার ব্যাপারে সব জেনে নেয়। 1 মাস ছিল না, কোনো প্রফেসর আর নতুন নোট দিয়েছে কিনা সব জেনে বুঝে নেয়। সার্থক লাঞ্চের ছুটিতে ফোন করে ইপ্সিতাকে। হ্যালো, কি করছো? কখন থেকে তোমাকে ফোন করছি, কেবল এনগেজ বলছিল। কেন? আমি তো ভাবলাম আর পাবোই না। ওরে বাবা, থামো থামো, আমি বন্ধুদের ফোন করছিলাম পরীক্ষার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি রোজ এই সময় ফোন করব, তুমি কিন্তু এই সময় ফাঁকা থাকবে বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। তুমি খেয়েছো? অফিস থেকে ফিরেও কিছু খাবে, খালি পেটে থেকে একদম ডিনার করবে না বলে দিলাম, মনে থাকে যেন। যথা আজ্ঞা রাজরানী। আমার সোনা বউয়ের কথা না শুনলে হবে? এই তুমি রাজরানী বলছো কেন? ওটা শুধু ঠাম্মা বলে। তুমি তো আমার রাজরানী সত্যি। আচ্ছা টাটা, এখন রাখি, সময় শেষ। ফোন করে ইপ্সিতা ভাবে এত ভালোবাসা যেন কারো নজর না লাগে। মা বলে বেশি সুখ কারো কারো সহ্য হয় না। আমার সেরকম কিছু হবে না তো? ভাবলেই গলা শুকিয়ে যাচ্ছে। না না, তা হবে কেন? সার্থক নিজে, ওর মা বাবা সবাই তো খুব ভালো, আমাকে ভালোবাসে। তবে কেন আমার মনে এসব হচ্ছে? না, আর বাজে নেগেটিভ চিন্তা করব না একদম, বলে পাশ ফিরে শোয়ে। বিকালে একটি চুড়িদার পরে নাইটি ছেড়ে। ঠাকুমা বলে, কোথাও যাবি? ইপ্সিতা বলে, হ্যাঁ, মালতীর বাড়ি যাব, ওখানে আরও সবাই আসবে, দেখা করব। ও চলে গেল। কমলা সুধা দেবীকে বলে, মা, রাতে তুমি ওর আর সার্থকের কেমন মিল হয়েছে একটু বোঝার চেষ্টা করো, কেমন? সুধা দেবী বলেন, ও আর জানতে হবে না বৌমা, দেখছো না রাজরানীর চোখ মুখে কেমন খুশি খুশি ভাব। আমার অভিজ্ঞ চোখ ঠিক বুঝেছি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। মায়ের মন তো মা, তাই নিশ্চিত হতে চাইছি। ঠিক আছে, আমার কাছেই শোবে তো রাতে, তখন দেখব খন। অপরেশ রোহিণীকে বলে, জানো রোহিণী, সার্থকের ফ্ল্যাটটাই কদিনে ইপ্সিতা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলেছে গো। মেয়েটার ভিতর খুব লক্ষ্মী স্ত্রী আছে জানো। আমাকে রান্না করে কত যত্ন করে খাওয়ালো। সার্থক বলেছিল হোম ডেলিভারি বলবে, ইপ্সিতাই বারণ করলো। সার্থককেও খুব যত্ন করে দেখলাম। এতক্ষণে রোহিণী উত্তর দিল বেশ গলা ভারী করে, তা তো করবেই, বরকে হাত করতে হবে না? আর আমার ছেলেকেও বলিহারি, হোম ডেলিভারি বলার কি আছে? 3 জনে রান্না পারবে না? বাচ্চা মেয়ে তো নয়, ওই বয়সে আমার ছেলে হয়ে গেছে। অপরেশ বলে, কি বাজে বকছো, তোমার সাথে ওর তুলনা করছো কেন? ও তোমার মেয়ে ভাবতে পারছো না কেন? তোমার যদি একটা মেয়ে থাকতো আর আমি যদি প্রশংসা করতাম, তোমার আনন্দ হতো না বলো রোহিণী? রোহিণী চুপচাপ কাজ করতে লাগলো। বোঝা গেল মানতে পারছে না। সার্থক অফিস থেকে ফিরে রোহিণীকে ফোন করে, খবর নেয়, গল্প করে কিছুক্ষণ। রোহিণী বলে, এখন ইপ্সিতা নেই, একটু ভালো করে রেস্ট করে শরীরটায় জুত করে নে। সার্থক বলে, ইপ্সিতা থাকলেই বরং আমার রেস্ট বেশি হয়। এই দেখো না, অফিস থেকে এসে সব নিজেকে করতে হচ্ছে। এই কদিনে অভ্যেসটা খারাপ হয়ে গেছে, ও করে দিত বলে। রোহিণী চুপ হয়ে যায়। কাউকে কিছু বলতে গেলে সে উল্টে তাকে বুঝিয়ে দিচ্ছে। কি জ্বালায় পড়েছে। রোহিণী ফোন রেখে দেয়। ইপ্সিতাকে ফোন করলে সার্থক পায় না, মনটা খারাপ হয়ে গেল। অফিস থেকে এসেছে একবার, ও তো ফোন করতে পারতো নাকি? বাপের বাড়ি গিয়ে একবারও ফোন করতে ইচ্ছে করে না, এইসব মনে মনে বলতে থাকে। ইপ্সিতার ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেছে। তারপর যে নোটসগুলো এনেছে সেগুলো আজকে টুকে নিতে হবে। কাল মালতী আর সৌনক এসে নিয়ে যাবে ওদের নোট, কারণ পরীক্ষার সামনেই আটকে রাখা যাবে না নোটসগুলো। ইপ্সিতা লিখতে বসে যায়। কমলা 1 গ্লাস দুধ এনে মেয়ের টেবিলে রাখে।
বলে, এটা খেয়ে নে। আর সার্থকের একবার খবর নিয়েছিস, ফোন করেছিস? না, এখন আর সময় হবে না মা, আমাকে বকিও না, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। পরে করে নেবক্ষণ। কমলা চলে যায় রাতের খাবার তৈরি করতে। রমেন এসে কমলার কাছে বসে বলে, ইপ্সিতা সুখী হয়েছে বলো, তোমার কি মনে হয়? কমলা বলে, মা তো বলল হ্যাঁ, অবশ্য আমি রাতে ওর সাথে মাকে কথা বলতে বলেছি। দেখো, কিছুদিন না গেলে ঠিক বোঝা যাবে না। এত তাড়াতাড়ি কি আর বোঝা যাবে বলো? এখন আমাদের ধৈর্য ধরতেই হবে। একবার দুবার জামাই আসা যাওয়া করুক, তখন ঠিক চেনা যাবে। রমেন বলে, তা তুমি ঠিক বলেছ কমলা। রাতের খাওয়া দাওয়া মিটলে সুধা দেবী ইপ্সিতাকে বলেন, কি রে, আমার কাছে শুবি তো, নাকি আর এই বুড়িকে পছন্দ হবে না? কি যে বলো ঠাম্মা, তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি একটু পরেই, আর একটু লেখা বাকি আছে। সুধা দেবী শুয়ে পড়েন। ইপ্সিতা লেখা শেষ করে, সার্থককে ফোন করে, কিন্তু ফোন বেজে গেল, ও ধরল না। ইপ্সিতা ভাবল তাহলে কাজে ব্যস্ত বোধ হয়, থাক পরে করবে, মিস কল দেখলে। ইপ্সিতা ঠাম্মার পাশে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না কিছুতেই, এপাশ ওপাশ করতেই থাকে। ঠাম্মা তখন বলে, কি রে, ফোনে কথা হয়নি বুঝি? ইপ্সিতা বলে, বয়ে গেছে আমার, ফোনে কথা না হলে কি হবে? ঠাম্মা বলে, না অন্য কিছু হবে না, তবে তোর এই এপাশ ওপাশ করার চোটে আমার ঘুমটাও যাবে তোর সাথে সাথে। নে একটা ফোন করে নে, আমি কিছু শুনবো না। ইপ্সিতা ফোন করে। সার্থক ফোন ধরে বলে, এতক্ষণে মনে পড়েছে? ইপ্সিতা বলে, আমি তোমাকে ফোন করেছিলাম, দেখো তুমি ধরোনি। সার্থক বলে, কখন অফিস থেকে এসেছি, তোমার সাথে কথা বলতে, তোমার গলাটা শুনতে ইচ্ছা করছিল, তাই কতবার ফোন করেছি, পেলামই না। ইপ্সিতা বলে, মালতীদের বাড়িতে একদম টাওয়ার নেই, তাই পাওনি। আজ ওদের বাড়ি গিয়েছিলাম নোটস আনতে, ওখানেই আর বন্ধুদেরকেও আসতে বলেছিলাম। জানো, খুব মজা হয়েছে, সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? খুব বদমাস, তোমাকে জ্বালাই, এই সব তো। যা, তা বলবো কেন, তবে সুখ্যাতিও করিনি নিজে মুখে, লজ্জা করে না বলো? ওরে আমার লজ্জাবতী লতা, বলে হেসে ওঠে। ইপ্সিতা বলে, এই আস্তে, ঠাম্মার ঘুম ভেঙে যাবে। সার্থক বলে, ঠিক আছে, কচি খুকি ঠাম্মার কাছে শুয়েছে, শুভরাত্রি, অনেক অনেক হামি। সুধা দেবী বলেন, আমি একটাও পাবো না। ইপ্সিতা শুভরাত্রি বলে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। সার্থক পরম আনন্দে ভালো লাগায় চোখ বোঝে ফোন পাশে রেখে। সুধা দেবী সকালবেলা কমলাকে বলে, চিন্তা করো না বৌমা, মেয়ে জামাই তোমার ভালোই আছে, অভিমান যখন হচ্ছে, ভালোবাসা ভালোই জমেছে। ইপ্সিতার বাবা ঠাকুমা মায়ের ভালোবাসা আদর খাওয়ার মেয়াদ শেষ, পরীক্ষা হয়ে গেছে, এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা। আর ইপ্সিতাও অনেকদিন সার্থককে ছেড়ে আছে, প্রায় 1 মাস। রমের মেয়েকে পৌঁছে দেবে ঠিক হয়েছে, এখন শ্বশুরদের কাছে থাকবে, তারপর সার্থক এসে নিয়ে যাবে। সুধা দেবী ও কমলা মেয়েকে কি দেবে ঠিক করতে পারছে না। ঠাকুমা বড়ি আচার করে দিল, রমেন পুকুরে মাছ ধরিয়ে কিলো 3 একটা মাছ নিল সাথে। কমলা সুধা দেবী খুব কাঁদছে, কারণ মেয়েকে ছেড়ে থাকতে হবে, আবার কতদিন পরে আসবে কে জানে। অপরেশ খুব খুশি আজ ইপ্সিতা রমেন আসবে বলে, সেও নানা রকম বাজার করেছে, বন্ধু আজ বেয়াই হয়ে আসছে বলে কথা। রমেন ঢোকা মাত্র বলে, আসুন বেয়াই মশাই আসুন। রমেন বলে, এ আবার কি রে, আমি বাবা তোর বন্ধু হয়েই থাকতে চাই, বেয়াই বলতে পারবো না। তা তুই যত বেয়াই মশাই বল, বন্ধুতে কত অন্তরে টান অনুভব করি, আর বেয়াই মশাই বললে কেমন যেন দূরে চলে যাচ্ছিস, দূর ওসব বাদ দে। অপরেশ বলে, তা ঠিক, তবে তাই হোক, আয় বন্ধু বুকে আয়। রোহিণী ইপ্সিতাকে বলে, পরীক্ষা কেমন হয়েছে, শরীর ভালো আছে তো? ইপ্সিতা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বলে ঠিক আছি। রোহিণী বলে, যাও তোমার ঘরে গিয়ে কি কাপড় ছেড়ে নাও, সার্থক শনিবার আসবে বলছে, এই কটা দিন আমাদের কাছে থাকলে তোমার অসুবিধা হবে না তো? ইপ্সিতা শুধু ঘাড় নেড়ে না বলে। অপরেশ বলে, ও কি কথা বলছো রোহিণী, ইপ্সিতা কি তেমন মেয়ে, ও খুব ভালো, আর আমরাও তোর বাবা মা, তাই তো ইপ্সিতা? ইপ্সিতা বলে, নিশ্চয়ই। দুপুরে রমেন অপরেশকে রোহিণী খেতে দেয়, ইপ্সিতা সাহায্য করে। রোহিণী বলে, রান্না কেমন হয়েছে দাদা? আমি অত ভালো রান্না করতে আবার পারি না, আসলে লেখাপড়া সেলাই গান শিখতে গিয়ে আর রান্নাটা শেখা হয়নি। অপরেশ বলে, দেখো সে কথা বলো না, যে রাধে সে চুলও বাঁধে, এই তো ইপ্সিতা মা, যখন বোম্বেতে গিয়েছিলাম কি সুন্দর রান্না করে খাইয়েছিল। রোহিণীর মুখটা একটু ভারী হয়ে যায়, রমেন লক্ষ্য করে, তাড়াতাড়ি বলে, বৌঠান খুব সুন্দর রান্না হয়েছে, দেখুন আমি কেমন চেটে পুটে খেয়েছি।
রমেন বিকালে বাড়ি চলে গেল। অপরেশ বলল, সার্থক এলে আবার আসিস কেমন? রমেন বলে, চেষ্টা করব। ঈপ্সিতা সন্ধেবেলা ঠাকুর ঘরে প্রদীপ জেলে শাক বাজিয়ে সন্ধ্যা দেয়, সকালে ফুল তোলে, রোহিণী রান্নার কাজে সাহায্য করে, আর অপরেশকে চা তো করেই দেয় সব সময়। অপরেশ রোহিণীকে বলে, দেখেছো তোমার কষ্ট কমিয়ে দিয়েছে ঈপ্সিতা। রোহিণী ঈপ্সিতার বিরুদ্ধে কিছু বলতে চায়, কিন্তু কিছু বলার পায় না কিছুতেই। তাই বলে, খুব চালাক মেয়ে, ও আমাকে এক হাটে বেচে আর এক হাটে কিনতে পারবে জানো। অপরেশ বলে, বলো বুদ্ধিমতী, মানিয়ে চলার ক্ষমতা, তা না বলে চালাক বলে ওকে ছোট করো না, তাতে নিজেই ছোট হয়ে যাবে বুঝলে। যত ঈপ্সিতা রমেনের সামনে বলো না, লেখাপড়া গান সব লিখতে গিয়ে রান্না শেখা হয়নি, তা কোনোটাই তো শেষ করনি, অল্প বিদ্যে ভয়ঙ্করী হয়ে গেছে। রোহিণী চেঁচিয়ে রাগ দেখাতে যায়। অপরেশ বলে, এই কটা দিন একটু সমঝে থাকো, না হলে বৌমা দেখে ফেলবে আসল মূর্তি। রোহিণী সমঝে যায়। শনিবার আজ সার্থক আসবে। অপরেশ বাজার থেকে খাসির মাংস নিয়ে আসে, সাথে দইও আনে। বাড়িতে ঢুকে ঈপ্সিতাকে বলে, আজ মাংসটা তুই রাঁধতো শোনা? হ্যাঁ, বলা হয়নি। এই কদিনে শ্বশুর বৌমার সম্পর্কটা বাপি আর মেয়েতে পরিণত হয়েছে, তাই এখন অপরেশ ঈপ্সিতাকে তুই তো কারি করে। ঈপ্সিতা বাপি বলে আর তুমি করে কথা বলে, রোহিণীকেও তাই তুমি বলে। ঈপ্সিতা বলে, মা যদি বলে রাঁধবো। অপরেশ বলে, আমি বলছি তো রাঁধ না রে, তোর হাতের রান্না তো ইচ্ছে করলেই খেতে পারবো না, তোর মায়ের হাতে তো খেতেই হবে 12 মাস বল। ঈপ্সিতা রান্না করে জমিয়ে, শুক্তো করে ঈপ্সিতা, কারণ বাজার করে এনে বলেছিল আজ শুক্তো করার মতো বাজার করেছি, পারো তো করো রোহিণী। ঈপ্সিতা সেটা শুনেছিল, তাই করেছে। সার্থকের আসতে 12টা বেজে যাবে, ফোন করে জানালো ফ্লাইট লেট করেছে। ঈপ্সিতা রান্না সেরে চান করে লাল ছাপা শাড়ি পরল, সিঁদুরের টিপ সিঁথিতে সিঁদুর আঁকলো বরের কল্যাণের জন্য। এক ঢাল কালো ঘন চুল খোলা দুলছে পিঠের ওপর, খুব সুন্দর দেখতে লাগছে। সার্থক এলো বোধ হয়, কলিং বেলটা বাজলো। ঈপ্সিতার মনে হলো এক দৌড়ে নিচে গিয়ে দরজা খোলে, কিন্তু না, তা করা ঠিক হবে না, সেটা করলে ভারী লজ্জায় পড়তে হবে। তার চেয়ে ও ঘরেই অপেক্ষা করবে ওর জন্য। রোহিণী দরজা খোলে, সার্থক মাকে জড়িয়ে ধরে। ঈপ্সিতা দূর থেকে দেখে, ও তো এটাই চেয়েছিল। ও দরজা খুললে কি এমন সুন্দর মা ছেলের মিলন দৃশ্য দেখতে পেত? মনে মনে হাসে ঈপ্সিতা। সার্থক বাবা মায়ের সাথে কথা বলে আর চারিদিকে তাকায়। ঈপ্সিতা কোথায়? এতদিন পর ও এলো, আরও এলো না কাছে। সার্থকের একটু রাগ হয়। অপরেশ বুঝতে পারে, তাই তাড়াতাড়ি বলে, বৌমা বোধহয় জানে গেছে, তুইও ফ্রেশ হয়ে নে। রোহিণী বলে, দাঁড়া, শরবতটা খেয়ে যা। সার্থক শরবতটা খেয়ে বলে, এখন আর কিছু দিও না মা, একেবারে ভাত খাবো। রোহিণী বলে, তাই খাস, না হলে আবার ভাত খেতে পারবি না। ঘরে যায় সার্থক। ঈপ্সিতা বলে, কেমন আছো? সার্থক বলে, তুমি নিচে যাওনি কেন? আমাকে এসে দেখা করতে হবে তোমার সাথে। ঈপ্সিতা বলে, তা কেন? আমি যদি আগে ভাগে যাই সেটা ভালো দেখায় না, লজ্জার ব্যাপার বোঝো একটু। আমার কি তোমাকে দেখতে ইচ্ছে করছিল না? সার্থক বলে, সে তো দেখতেই পেলাম। ঈপ্সিতা বলে, আচ্ছা এখন বেলা হয়ে গেছে, চান করে খাবে চলো। বাপি মা ওরাও তুমি না গেলে খাবে না বলো? সার্থক চান করতে যায়। ঈপ্সিতা তার পাজামা পাঞ্জাবি বের করে রেখে নিচে এসে খাবার টেবিলে সাজায়। অপরেশ সার্থক খেতে বসে, রোহিণী পরিবেশন করে। অপরেশ ঈপ্সিতাকে বলে, তুমিও বসো। ঈপ্সিতা বলে, আমি মায়ের সাথে খাবো, তোমরা খাও। সার্থক বলে, মা তুমি দিয়ে একেবারে একসাথে বসে যাও, কিছু লাগলে পরে বা হাতে দেবে, আগে যেরকম দিতে। রোহিণী বলে, ঈপ্সিতা তুমি বসবে তো বসে যাও, কতদিন তোকে বসে খাওয়াইনি বল, তোকে খাওয়াতে পারলে তাতে আমার বেশি আনন্দ রে, নিজে খাওয়ার চেয়ে। সার্থক বলে, রান্না খুব ভালো হয়েছে মা, কতদিন পর শুক্তো খেলাম, খুব ভালো লাগলো। অপরেশ বলে, কে রেঁধেছে বল দেখিনি। সার্থক বলে, কি আবার, মা রেঁধেছে। অপরেশ বলে, হলো না, বৌমা রেঁধেছে। সার্থক বলে, হ্যাঁ ও অবশ্য ভালোই রাঁধে। রোহিণী বলে, দাঁড়া, দই দিতেই ভুলে গিয়েছিলাম, দেখলি তো। আর ঈপ্সিতা তুমিও তো মনে করবে, শ্বশুরমশাই তো এনে তোমার হাতে দিয়েছিল। অপরেশ নিজের মনেই বলে, ঝাল মেটালো মেয়েটার উপর শুধু শুধু। সবার খাওয়া দাওয়া মিটল, বিশ্রাম নিতে গেল যে যার ঘরে। সার্থক ঈপ্সিতাকে বলে, তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে, তুমি এখানে বেড়াতে যাওনি তো কোথাও? আর কেই বা নিয়ে যাবে? তা আজ বিকালে তোমাকে আমি নিয়ে যাব, তুমি রেডি হয়ে নেবে। কিন্তু মা যদি কিছু বলে?
আমি মাকে না বলে তো যাব না রে বাবা। ইপসিতা কালো রঙের একটু সিল্ক পরল, ম্যাচ করে ব্লাউজ গয়না সব পরে নিল। লম্বা একটা বেনি, কপালে টিপ আর হালকা লিপস্টিক। ফর্সা রং, তাতে কি সুন্দর দেখতে লাগছে। সার্থক রোহিণীকে গিয়ে বলে, মা ওকে নিয়ে একটু জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে আনি, আবার চলে যাব তো তাই। রোহিণী বলে, যা, বেশি রাত করিস না। ওরা প্রথমে ভিক্টোরিয়ায় যায়, ওখানে দুজনে ঘোরাঘুরি করছে। এমন সময় ইপসিতা দেখে তার সহপাঠী সৌনককে। সেও ইপসিতাকে দেখে দৌড়ে আসে। আরে তুই এখানে? ইপসিতা বলে, আমি তোকে বলবো তুই এখানে? আমার শ্বশুরবাড়ি তো কলকাতাতেই। সৌনক বলে, হ্যাঁ তাও তো বটে, আসলে তোকে হঠাৎ করে দেখতে পাবো জানতাম না তো, তাই সব গুলিয়ে গেছে রে। ইপসিতা বলে, আমার বর, বিয়ের সময় তো তুই ছিলি না, তাই পরিচয় নেই। সৌনক হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে সার্থকের সাথে, তারপর কথা বলেই চলে দুজনে। সার্থক ইপসিতাকে বলে, চলো একটা ভালো জায়গা দেখে বসি না হয়, কতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে, পা ব্যথা করবে তো। একটা জায়গায় বসে তিনজনে। ইপসিতা বলে, জানো সার্থক, সৌনক পড়াশোনায় খুব ভালো, ভালো মাউথ অর্গ্যান বাজায়, আর ভালো বন্ধু আমাদের। আমাকে নোটসগুলো তো ওই দিয়েছে, না হলে 1 মাস আমি পিছিয়ে পড়েছিলাম, পরীক্ষাটা ভালো করে দিতেই পারতাম না। সৌনক বলে, জানিস ক্যাম্পাস ইন্টারভিউতে মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে, ভালোই রেসপন্স পেলাম। ইপসিতা বলে, খুব ভালো খবর তো, কোথায় পাবি? হলে বম্বেতেই হবে, ওখানেই ওদের অফিস। খুব ভালো, আমরাও তো বম্বেতেই থাকি, আমার ফোন নাম্বার তো আছেই তোর কাছে, গেলে যোগাযোগ করবি। সার্থক ওদের কথার ভেতরেই বলে, ইপসিতা এবার বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেলে মা বকবে। হ্যাঁ চলো, চলি সৌনক, আবার দেখা হবে যদি যাস ওখানে। সৌনক বলে, নিশ্চয়ই। খুব ভালো সময়টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। সার্থক সৌনককে আসছি বলে চলে গেল দুজনে। বাড়ি এসে সার্থক বলে, আজ বেড়াতে যাওয়াটা মাটি হয়ে গেল। ভাবলাম দুজনে একটু নিরিবিলিতে বসে গল্প করব, তা নয়, কোথা থেকে তোমার বন্ধু এসে হাজির, কাবাব মে হাড্ডি হতে। আর নিজে বিয়ে করেনি তো, তাই বোধগম্য কম। কতটা সময় থাকতে হয়, কতটা গল্প করতে হয় নতুন বিবাহিত দম্পতির ভিতর, তা জানা নেই। ইপসিতা সার্থকের কথা শুনে হেসেই গড়িয়ে যায়, আর সার্থক তত রেগে যায়। এর 2 দিন পর ওদের যাওয়া। সকাল থেকে তোড়জোড় চলছে। 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেল, যথাসময় প্লেন ছাড়ল। ইপসিতা এবার স্থায়ীভাবে সার্থকের সাথে সংসার করার উদ্দেশ্যে রওনা দিল। সার্থক অফিস যাবে, ইপসিতা তাই তাড়াতাড়ি উঠে রান্না চাপিয়েছে। ইপসিতা সার্থকে চা নিয়ে ঘরে ডাকতে গিয়ে ইপসিতা দেখে ঘুমন্ত সার্থককে যেন আরো বেশি সুন্দর লাগছে। সকালের মিষ্টি রোদ পর্দার ফাঁক দিয়ে ঘরের সাথে ওদের জীবনকেও যেন স্বাগত জানাতে এসেছে। ইপসিতার এক অফুরান ভালো লাগায় মনটা ভরে যায়। ইপসিতা পর্দাটা ফাঁক করে দিতেই সূর্যের সব আলো হুড়মুড়িয়ে একেবারে সার্থকের মুখে এসে পড়ে। সার্থক বলে, কি হলো কি? ইপসিতা কানের কাছে মুখ নিয়ে এসে বলে, সুপ্রভাত, উঠে পড়ো, অফিস যাবে না? সার্থক ইপসিতাকে জড়িয়ে ধরে বলে, যেতে কি আর ইচ্ছে করে ঘরে সুন্দরী বউকে একা রেখে? তবুও যেতে হবে, কারণ ছুটি শেষ। ইপসিতা বলে, এবার ওঠো তবে, আমি যাই। যেতে নাহি দেব সখী। ইপসিতা বলে, 7 সকালে দুষ্টুমি ছাড়ো। ইপসিতা জোর করে ছাড়িয়ে চলে যায়। সার্থকও তাড়াতাড়ি করে, না সত্যি অনেক দেরি হয়ে গেছে। ইপসিতা খেতে দেয়। সার্থক বলে, এত সব কখন করলে? খেয়ে টিফিন নিয়ে সার্থক চলে গেল। ইপসিতারও কাজ শেষ। একটু পরে কাজের মাসি আসে, সেও এসে মেশিনের মতো কাজ করে চলে যায়। ইপসিতা সারাটা দিন একাই থাকে, বই পড়ে, টিভি দেখে, ফোন ঘাটে। এই করেই ওদের জীবন কাটছে। সার্থক অফিস থেকে ফিরে খুবই ক্লান্ত থাকে। প্রাইভেট কোম্পানিগুলো পয়সা যেমন দেয় তার 4 গুণ খাটিয়ে নেয়। যেদিন মুড ভালো থাকে সেদিন ইপসিতার সাথে অনেক গল্প করে, তবে বেশিরভাগ দিনই ইপসিতার একা নিভৃতেই কাটে। ওদের ফ্ল্যাটটা 4 তলায়। ইপসিতার বারান্দাটা খুব প্রিয়। সেখানেও মনের মতো কটা ফুল গাছ, যেমন গোলাপ, বেল, জুঁই লাগিয়েছে। সেখানে একটা চেয়ারে বসে আকাশের চাঁদ দেখে, রাতের তারা দেখে। এদিকটা এখনো একটু ফাঁকা আছে। শহর থেকে যেহেতু একটু দূরে, ঘন্টার পর ঘন্টা কেটে যায় ওর বাবা মা ঠাকুমার কথা ভাবতে ভাবতে, তার বন্ধুদের কথা ভাবতে ভাবতে। হঠাৎ ফোনটা বেজে উঠল। মালতী ফোন করেছে। হ্যাঁ রে, বল মালতী, কেমন আছিস? রেজাল্ট বেরিয়েছে? মালতী বলে, হ্যাঁ ভালো আছি, রেজাল্ট বেরিয়েছে বলেই তো ফোন করলাম। তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস, মিষ্টি খাওয়াবি কিন্তু। তোর কি হলো, আর সৌনকের কি হলো?
মালতী সবার খবর দিল একে একে। ঈপ্সিতা ফোন রেখে সার্থককে ডেকে বলে, জানো রেজাল্ট বেরিয়ে গেছে, মালতী ফোন করেছিল, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। সৌনক, মালতী ওরাও পেয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। সার্থক বলে, নিজের জন্য না সৌনকের জন্য? ঈপ্সিতা বলে, সব মিলিয়ে। সার্থক বলে, তাহলে তোমার বন্ধু তো চাকরিটা শিওর পেয়ে যাবে, আর জয়েনও করবে নিশ্চয়ই। ঈপ্সিতা বলে, বলেছি তো এলে যোগাযোগ করতে। সার্থক বলে, তা তো বলবেই, আর তোমার একাই লাগবে না। ঈপ্সিতা বুঝতে পারে না, তাই সরল মনেই বলে, ও কি আর চাকরি ফেলে আমার কাছে বসে থাকবে? ছুটি পেলে মাঝে মাঝে আসতে বলবো। সার্থকের মা রোহিণী ফোন করলে ঈপ্সিতার সাথে বেশি কথা বলে না, সার্থকের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। কি যে বলে ঈপ্সিতা কোনোদিন জিজ্ঞাসা করে না, তবে বোঝে সার্থক যেন কেমন পাল্টে যাচ্ছে। ঈপ্সিতা সার্থককে বলে, এবার একটা চাকরির চেষ্টা করব কেমন? সার্থক বলে, পাও তবে তো, চাকরি পাওয়া তো সোজা নয়, তুমি একটু চেষ্টা করে দেখো না, অনেক জানাশোনা আছে তো তোমার, আর যথেষ্ট উঁচু পদেই আছো। সার্থক এড়িয়ে চলে গেল। এইভাবে কিছুদিন কাটলে ঈপ্সিতা বুঝতে পারে সার্থক চাকরির চেষ্টা করবে না। তখনও নিজে খবরের কাগজ দেখে দেখে দরখাস্ত করতে আরম্ভ করে। ইতিমধ্যে সৌনক চাকরিতে জয়েন করেছে অনেকদিন হলো। একদিন সৌনক ঈপ্সিতাকে ফোন করে বলে সে কথা। ঈপ্সিতা বলে, দেখা করলি না তো একদিনও? যাবো রে, আছি তো একই শহরে। একদিন ছুটির দিনে সৌনক এলো। সত্যি সত্যি ঈপ্সিতা দরজা খুলে সৌনককে দেখে অবাক হয়ে চিৎকার করে সার্থককে ডাকে, কিন্তু সার্থক ভাবলেশহীন চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করে বলে, তুমি এখন এলে, আমরা তো একটু বেরোবো। ঈপ্সিতা অবাক হয়ে বলে, কোথায় যাব? তুমি তো। ওকে বাধা দিয়ে সার্থক বলে, তোমাকে বলতেই তো যাচ্ছিলাম, তুমি কলিং বেলের আওয়াজ পেয়েই তো চলে গেলে। সৌনক বলে, ঠিক আছে, তাহলে আজ আসি, অন্যদিন আসবো। সার্থক ঈপ্সিতাকে নিয়ে উদ্দেশ্যহীনভাবে একটু ঘুরে বাড়ি ফিরে আসে। ঈপ্সিতার মনটা খুব খারাপ লাগে। এইভাবে সৌনককে ফিরে যেতে বলায়। বুঝতে পারে সার্থক এটা ইচ্ছে করে করলো, এমন কোনো জরুরি দরকার ছিল না, বা বিশেষ জায়গায় নিয়ে গেছে তাও তো নয়। তাহলে আর যাওয়া বন্ধ রাখলে কি ক্ষতি হতো? ঈপ্সিতার সার্থক সম্বন্ধে যে ধারণা ছিল তাতে সন্দেহ দেখা দিল। রাতে ডিনার টেবিলে ঈপ্সিতা কথাটা বলেই ফেলল, সৌনক আজ খুব অপমানিত হয়েছে, কেন এটা করলে? সার্থক চিৎকার করে বলে, বেশ করেছি, হঠাৎ চলে এলেই হলো কারোর বাড়িতে। ঈপ্সিতা বলে, ও আমাকে বলেছিল, আর তোমার সাথে গল্প করবে, এখানে নতুন এসেছে, তোমার থেকে খবরাখবর নেবে বলেই ছুটির দিন আসতে বলেছিলাম। আমি খুব অন্যায় করেছি, নিজের বন্ধুকে আসতে বলে। সার্থক বলে, সত্যি কথাই বলেছি, যাবার কথা ছিল তাই বলেছি। ঈপ্সিতা বলে, আর যাই হোক, মিথ্যে বলো না, কিছু সত্যি বলনি, ওটা হঠাৎ করে ঠিক করে উদ্দেশ্যহীনভাবে ঘুরলে, বুঝিনি আমি। সার্থক ভাবতে পারেনি শান্তশিষ্ট ঈপ্সিতা তার মুখের ওপর সত্যি কথাগুলো বলে চার্জ করবে, তাই চুপ করে যায়। আর ঈপ্সিতাকে বলে, একদম চুপ করে থাকো, প্রয়োজন ছাড়া বাড়িতে এখন আর বেশি কথা হয় না। তবে সার্থক অফিস থেকে দুবার নিয়ম করে ফোন করে, খেয়েছে কিনা, ঠিক আছে কিনা জানতে। ঈপ্সিতা ভাবে, বাবা, বাড়িতে থাকতে তো এত দরদ দেখি না, অফিস গেলেই দরদটা জেগে ওঠে। এটা কি কেয়ারি না সন্দেহ? পরে একদিন হঠাৎ প্রশ্ন করে, কেউ এসেছিল? ঈপ্সিতা বলে, কেন, তোমার কারোর আসার কথা আছে নাকি? না না, আমার নয়, তোমার বন্ধুর কথা বলছি। ঈপ্সিতা বোঝে, ও তাই বলি, অফিসে গিয়ে হঠাৎ প্রেম বেড়ে যায় কেন? ঈপ্সিতা চাকরির ইন্টারভিউয়ের চিঠি এলো। ঈপ্সিতা সার্থককে বলে সে নিয়ে যাবে ইন্টারভিউ দিতে। সার্থক বলে, চাকরি করলে ঘরবার নিয়ে ঝামেলা বাড়বে। ঈপ্সিতা বলে, আমি তো বিয়ের আগেই বলেছিলাম চাকরি আমি করবই, আর তোমার বাবা মা রাজিও ছিলেন, তাই আমিও বিয়েতে রাজি হয়েছিলাম। সার্থক বলে, আমার ছুটি নেই, যেতে পারবো না। ঈপ্সিতা বলে, ঠিক আছে, আমি একাই খোঁজ করে চলে যাব। কেন, তোমার যে বন্ধু চাকরির জন্য ব্যবস্থা করে দিল, ইন্টারভিউ ঠিক করেছে, সে নিয়ে যাবে না? সৌনক কিছু করেনি, আমি নিজে খবরের কাগজ দেখে ফর্ম ফিল আপ করেছিলাম। কেন, আমি পারি না? আমার কোনো যোগ্যতা নেই তুমি তাই মনে করো? সার্থক রেগে চলে যায়। ঈপ্সিতাও কথা বাড়ায় না, নিজে তৈরি হয়ে একটা গাড়ি বুক করে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ ভালোই হয়েছে, এখন দেখা যাক কি হয়। রাতে অপরেশকে ফোন করে ইন্টারভিউয়ের কথা বলে ঈপ্সিতা। অপরেশ বলে, ভালো করেছিস, দেখ যদি চাকরিটা হয়। রোহিণী বলে, কি বলছে গো ঈপ্সিতা? অপরেশ বলে, চাকরির ইন্টারভিউ দিয়েছে, ভালো ইন্টারভিউ হয়েছে তাই বলছে। রোহিণী বলে, সত্যিও চাকরি করবে? আমি ভেবেছিলাম ওই রকম সব মেয়েই বলে আইবুড়ো বেলায়,
আর বিয়ের পর ইচ্ছে থাকে না। অপরেশ বলে, তুমি ভুল ভেবেছিলে ওকে, ওর দায়িত্ব বোধ আছে। ইফিতা চাকরিটা হয়েই গেল সত্যি সত্যি, মাইনেও ভালো, 9টা থেকে 4টে, সময়টাও ভালো। সার্থককে ইপসিতা জয়নিং লেটারটা দেখালো, সার্থক কোনো উত্তর দিল না। ইপসিতা ভাবে, মেয়েদের চাকরি করা নিয়ে ছেলেদের ভেতর এখনও এত বিরোধিতা কেন? সার্থককে বোঝায়, যা বাজার তাতে দুজনে চাকরি করলে তো ভালোই হয়। তোমার বাবা মা আছে, আমার বাবা মা আছে, তাদের দায়িত্ব তো আমাদের নিতেই হবে। সার্থক বলে, আমার বাবা মার দায়িত্ব তারা নিজেরাই নিতে পারবে, সে ক্ষমতা আছে, তোমার বাবার হয়তো নেই। ইপসিতা বলে, দেখো, আমার বাবা মা আমাকে চাকরি করতেও বলেনি, আর আমার রোজগারে খাবে সে আশাও করে না কোনো দিন, কিন্তু আমি তাদের সন্তান, তাই আমার দায়িত্ব মনে করি। আমি টাকা দেব তোমার বাবার জন্য। তুমি কি করে ভাবলে তোমার টাকা আমার বাবা মা নেবে? অপমানের অন্ন ওরা খাবে না, মনে রাখবে। ইপসিতা চাকরিটা করে, সার্থক আপত্তি করলেও অপরেশ করেনি, সেটাই ইপসিতার ভরসা। কিন্তু সার্থক আর ইপসিতা এক ছাদের তলায় থাকলেও দুজনের সম্পর্কে বহু যোজন দূরত্ব বেড়ে চলেছে। এদিকে রমেন, কমলা এসবের কিছুই জানল না। ঠাকুমা অর্থাৎ সুধা দেবী শরীরটা ভালো যাচ্ছে না। একদিন ইপসিতাকে বলে, একবার জামাইকে নিয়ে আয় এখানে, শেষে দেখাটা দেখি। কোন দিন আছি কোন দিন নেই, বড় দেখতে ইচ্ছে করছে না তোদের। ইপসিতা বলে, দেখি ছুটি পেলে যাব। ইপসিতা চাকরিস্থলে তার ব্যবহারে আর দায়িত্বশীল হয়ে কাজের জন্য বেশ সুনাম করেছে অল্প দিনেই। তার সহকর্মীকে ঠাকুমার কথা বলল। সে বলে, একবার বসকে বলেই দেখো না, যদি যেতে দেন। ইপসিতা সাহস নিয়ে বসকে সব কথাই বলল। বস বাঙালি, তিনি বলেন, ম্যাডাম, আপনার তো কপাল খুব ভালো, এখনও ঠাম্মার আদর পান, আর আমি তো চোখে দেখিনি কোনোদিন ঠাকুমাকে। মা বাবা শহরে থাকতো আর ঠাকুমা গায়ের বাড়িতে। বেশ, আপনাকে ছুটি নিতে হবে না। কলকাতার অফিসে আমাদের কিছু কাজ আছে, আমি কাউকে পাঠাতামই, তবে পুরনো কোনো কর্মীকে। আপনার কাজও আমার বেশ পছন্দ, দায়িত্বশীল আপনি, তাই আপনি সে কাজ বুঝে নিয়ে যান, ছুটি লাগবে না। ইপসিতা খুব খুশি। সার্থককে বলে, আমি কলকাতা যাচ্ছি, ঠাকুমার শরীর ভালো নয়, তোমাকে আমাকে দেখতে চাইছে, যাবে কি? না, আমার হবে না, ছুটি পাবো না, তাছাড়া আমি দেখতে গিয়ে কী করব? তোমার ঠাকুমা, তুমি যাও। ইপসিতা বলে, তোমার কাছ থেকে এরকম কথা আশা করিনি। তোমার বাবা মাকে যদি বলি তোমার বাবা মা আমার কেউ নয়, তোমার ভালো লাগবে? যা সত্যি তাই বলেছি, আমার অত ন্যাকামির কথা আসে না, বলতেও পারি না, বুঝলে? আমি তবে একলাই যাই? কেন, তোমার বন্ধু তো এই শহরেই আছে, তাকে বলো, সে নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমি যদি তার সাহায্য চাই, সে নিশ্চয়ই তা করবে। কিন্তু তুমি যে সেন্সে কথাটা বললে, সে সেটা করবে না, আর আমি বা ওর সাহায্য নেব কেন? তুমি এত নোংরা মানসিকতার পরিচয় দিও না প্লিজ। আমি যে তোমাকে ভালোবাসি, আর নিজের ভালোবাসার লোককে এত নিচে নামাতে আমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। ইপসিতা কাঁদে। সার্থক বেরিয়ে যায়। ইপসিতা অপরেশকে সব কথা জানিয়ে ফোন করে আর বলে সে একা কলকাতার অফিসের কাজ নিয়ে বাড়ি যাচ্ছে, আর ঠাকুমার যেহেতু শরীর খারাপ, সে সেখানে যাবে। অপরেশ বলে, আমি এয়ারপোর্টে থাকব। ইপসিতাকে নিয়ে অপরেশ সোজা ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিতে গেল। আর ওর ঠাকুমার শরীর খারাপ, তাই একবার দেখা করেও যাবে ঠিক করলো। সার্থকেরই আসা উচিত ছিল, কিন্তু সে যখন আসেনি, তখনও নিজেই সে দায়িত্ব কাঁধে তুলে নিল। ইপসিতার অপরেশকে দেখে রমেন ছুটে এলো, আপ্যায়ন করে ঘরে নিয়ে গেল। অপরেশ রমেনের মায়ের সাথে দেখা করল। সত্যি তার শরীর খুবই খারাপ হয়ে গেছে। অপরেশ খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি ফিরে যাবে। ইপসিতা অপরেশকে বলে, বাপি, মাকে বলো আমি ঠাকুমা একটু ঠিক হলেই বাড়িতে যাব, যেন রাগ না করে। অপরেশ বলে, তুমি এসব চিন্তা করো না, তুমি ঠাকুমার খেয়াল রেখো। অপরেশ চলে গেল। ইপসিতা ঠাকুমার কাছে যায়। ঠাকুমা বলে, আমার কাছে বসো একটু রাজরানী, কতদিন তোকে দেখিনি। হ্যাঁ রে, রাজকুমার তার রাজরানীকে একা ছাড়লো, তার তো ঘুম উবে যাবে রে। তুমি অত কথা বলো না, কষ্ট হচ্ছে তো। রমেন বলে, দেখ না ইপসিতা, মাকে হাসপাতালে ভর্তি করি বলছি, কিন্তু কিছুতেই শুনছে না, তুই একটু বুঝিয়ে বল। সুধা দেবী বলেন, আমি বাড়িতে থেকে মরতে চাই খোকা, আর কোথাও যাব না। ইপসিতা বলে, আচ্ছা, কোথাও যেতে হবে না তোমাকে। অপরেশ বাড়ি ফিরে দেখে রোহিণী শুয়ে আছে। অপরেশ বলে, কি ব্যাপার, শুয়ে আছো? শরীর ঠিক আছে তো? রোহিণী বলে, ঠিক না থাকলে কি আর আমার চলবে? আমার কি সেই কপাল যে শরীর খারাপ হলে শুয়ে থাকতে পারবো?
অপরেশ বলে, ও বুঝলাম, ইপ্সিতা ও বাড়িতে গেছে বলে, কিন্তু ওর ঠাকুমার শরীর খুব খারাপ হয়ে গেছে, সত্যি খুব অসুস্থ উনি, আমি দেখে এলাম তো। রোহিণী বলে, তুমি বলো, ইপ্সিতার কি করা উচিত ছিল? আগে এ বাড়িতে আসা উচিত ছিল না? আমার সাথে আগে একটু দেখা করা উচিত ছিল না ওর? ইপ্সিতা বলেছে ও আসবে, ওদিকটা একটু ঠিক করে নিয়ে। রোহিণী বলে, আমাকে কৃতার্থ করবে? অপরেশ বলে, তুমি এরকম কেন করছো রোহিণী? ইপ্সিতাকে ভালোবেসে কাছে টেনে নাও, না হলে সার্থকও ভালো থাকবে না, এর প্রভাব ওর উপরেও পড়বে। রোহিণী বলে, সার্থক যদি না ভালো থাকে সেটা ইপ্সিতার জন্যই হবে, ওর স্বাধীন চেতা চিন্তার জন্য, বুঝলে? রাতে সুধা দেবীর হঠাৎ শ্বাসকষ্ট বাড়ে, আর উনি কিছুতেই হাসপাতালে যাবেন না, তাই ডাক্তার বাড়িতে এসেও কিছু করতে পারলেন না। সুধা দেবী সবাইকে ছেড়ে চলে গেলেন। সবাই বলল নাতনির জন্যই প্রাণটা ছিল এতদিন। সার্থককে ইপ্সিতা ফোন করলো, কিন্তু সার্থক এলো না। অপরেশ রোহিণীকে বলে, তুমি একবার সার্থককে বলো আসতে, নতুন কুটুম ওরা, নতুন বউ, ওরও কিছু দায়িত্ব থাকে, সেটা তো ঠিক বলো। রোহিণী বলে, ঠাকুমা মারা গেছে ইপ্সিতার, বাবা মা তো কেউ মারা যায়নি, ঠাকুমার বয়স হয়েছিল, সে তো মারা যাবেই, এটা জানা কথা। অপরেশ বলে, তোমার কি কিছুই মুখে আটকায় না? সত্যি কথা সব সময় অপ্রিয়ই হয়। রোহিণী বলে, রমেন শ্রাদ্ধের কাজ শেষ করলো, অপরেশ পাশে এসে দাঁড়িয়েছিল, রোহিণী আসেনি। ইপ্সিতা সার্থককে ফোন করে বলে, একটা দিনের জন্য পারো তো আসো, আত্মীয়রা সবাই প্রশ্ন করছে। সার্থক বলে, তুমি তো গেছো, ওতেই হবে, তোমার বাবা মা কারোর কিছু হলে ঠিক যেতাম। ইপ্সিতা বলে, তাহলে আর তোমার এসে কাজ নেই, আর বাবা মার যেন কিছু না হয়। ইপ্সিতা আজ রোহিণীর সাথে দেখা করতে এলো। ইপ্সিতা ঢোকা মাত্রই রোহিণী বলে, কদিনের জন্য এসেছো? ইপ্সিতা বলে, যে কটা দিন আছি এখানেই থাকবো, তারপর অফিসের কাজ শেষ হলে চলে যাব। ইপ্সিতা ঘরে গিয়ে কাপড় বদলে আসে, বলে, মা কাল সকাল 8টায় বেরোবো। রোহিণী কোনো উত্তর দেয় না। অপরেশ বলে, হ্যাঁ 8টায় তো বেরোতেই হবে, না হলে 9টায় পৌঁছবে কি করে, যা রাস্তাঘাটে জ্যাম। রোহিণী বলে, পারো তো মহারানী বৌমা যাবে বলে তুমি লাঠি হাতে জ্যাম সরাতে নেমে পড়ো রাস্তায়। রোহিণী থামো, আর কত নিচে নামবে? মুখে একটু লাগাম দাও, খুব বড় মুখ করে বলো তুমি নাকি লেখাপড়া গান সব শিখতে গিয়ে রান্নাটা ভালো করে শিখতে পারোনি, তাই এটা বুঝি তার নমুনা? ইপ্সিতা চলে যায় সেখান থেকে, রান্নাঘরে গিয়ে রাতে রান্না করে। না, রোহিণী সেই যে বিছানার সাথে বন্ধুত্ব করে শুয়েছে এখনো অবধি ওঠেনি। ডিনারের সময় অপরেশ এলো, কিন্তু রোহিণী এলো না দেখে ইপ্সিতা ডাকতে গেল। অপরেশ অবশ্য বারণ করেছিল, বলেছিল একদিন না খেলে কিছু ক্ষতি হয় না। ইপ্সিতাই শোনেনি। মা ওঠো, খাবে চলো, আমি রান্না করেছি। রোহিণীর উত্তর নেই। আবার ডাকলো ইপ্সিতা, কয়েকবার ডাকার পর চেঁচিয়ে ওঠে, বলে, এমন অলক্ষী ঘরে নিয়ে এলাম, এসে আমার বাড়ির শান্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে মানুষটা কোনোদিন আমাকে কিছু বলতো না, সে কিনা সবার সামনে আমাকে অপমান করলো, আমার বেঁচে থাকার দরকার নেই। ইপ্সিতা জোর করলে ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে রোহিণী। ইপ্সিতা চলে আসে। অপরেশ বলে, কি বলল? মায়ের খিদে নেই বলল, তুমি খাও। অপরেশ বলে, তুমিও বসো। ইপ্সিতা বলে, আগে দিই তোমাকে, পরে আমি খেয়ে নেব। না, তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা ইপ্সিতার অপরেশ খেয়ে নেয়। পরদিন ইপ্সিতা সকাল সকাল উঠে রান্না করে, অপরেশকে বলে অফিসে বেরিয়ে যায়। রোহিণী তখনও ওঠেনি। ইপ্সিতা অফিস থেকে ফিরলে অপরেশ কাজের মেয়েটাকে বলে, বৌদিমণি অফিস থেকে এসেছে, একটু চা জল খাবার কিছু করে দে। ইপ্সিতা বলে, থাক আমি করে নেব যদি খাই কিছু। অপরেশ বলে, ওকে বলেছি তুমি যে কদিন এখানে থাকবে তোমার কাজ করবে হাতে হাতে, পয়সা বাড়তি পাবে তার জন্য। কাজের মেয়ে মিনু বলে, বৌদি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি আনছি। ইপ্সিতা ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। অপরেশ যেখানে বসেছিল। ইপ্সিতা বলে, জানো বাবা, এখানে আর 2 দিন হলেই আমি যে কাজ নিয়ে এসেছিলাম তা হয়ে যাবে। অপরেশ বলে, খুব ভালো মা, আমি জানি তো তুই খুব কাজের মেয়ে, দেখিস তুই খুব বড় হবি। হ্যাঁ হ্যাঁ, পরের মেয়ের সুখ্যাতি হচ্ছে এখন, বয়স যত বাড়ছে তত ভীমরতি ধরছে। বউকে বসে বসে মাথায় তোলো আর ও সার্থকের মাথায় উঠে নাচুক। ইপ্সিতা বলে, আমি কি করেছি বলো তো, তুমি আমাকে সহ্য করতে পারছো না কেন? রোহিণী বলে, তোমার চাকরি করার কি দরকার, সার্থক তোমাকে বারণ করেনি? অপরেশ বলে, সে কথা অনেক আগেই হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। ইপ্সিতা বলে, চাকরি আমি ছাড়বো না। রোহিণী বলে, তা ছাড়বে কেন? তাহলে তো আর নাচতে নাচতে বাইরে যেতে পারবে না। ইপ্সিতা বলে,
নোংরা কথা বলো না প্লিজ, আমি এসব কথা শুনতে অভ্যস্ত নই বলে ইপ্সিতা চলে যায়। অপরেশ বলে, মেয়েটার ও বাড়িতে থাকাই ভালো ছিল, এখানে এসে থেকে কেবল অশান্তি পাচ্ছে। দুদিন পর ইপ্সিতা চলে গেল, কিন্তু সেখানেও কি শান্তি পাবো? কি ভেবেছিলাম বাড়ির লোকগুলোকে নিয়ে, আর কি হচ্ছে, এক এক করে সব কেমন অচেনা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সুখের এক টুকরো সংসার গড়ব দুজনে মিলে, কিন্তু ওদের মনগুলোর ভেতরে যে এমন অন্ধকার আছে তা তো বুঝতে পারিনি কোনো সময়। আর সেই অন্ধকার কি আমার ঘরটাকে গ্রাস করে ফেলবে? এই সব ভাবতে ভাবতে কখন যে বম্বেতে পৌঁছে গেল বুঝতেই পারল না। না, এয়ারপোর্টের বাইরে কেউ আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে নেই, অথচ এক সময় ভাবতাম আমার জন্য সার্থক অপেক্ষা করবে। অনেকদিন না দেখার জন্য ছটফট করে দৌড়ে এসে জড়িয়ে ধরবে, বলবে তোমাকে খুব মিস করছিলাম ইপ্সিতা। আর কিন্তু আমাকে একলা ফেলে যাবে না কোথাও। ভাবনায় ছেদ পড়ল। এক ড্রাইভার এসে বলে, যাবেন নাকি দিদি? হ্যাঁ চলো। ঠিকানা বলে দিল ইপ্সিতা। গাড়ি ছুটছে, তার সাথে পাল্লা দিয়ে ছুটছে ইপ্সিতার মন আর চিন্তা। ফ্ল্যাটের চাবি খুলে ভেতরে ঢোকে। ওদের দুজনের কাছেই চাবি থাকে চাকরি করার পর থেকে। কি অবস্থা ঘরের, সব অগোছালো হয়ে পড়ে আছে। ইপ্সিতা মুহূর্তের ভিতর ঘর পরিষ্কার করে ঝকঝকে করে ফেলল। মনে মনে ভাবে, না, আর কোনো অশান্তি নয়, আর একবার চেষ্টা করব সার্থককে স্বাভাবিকভাবে বোঝাতে হবে। সার্থক ফিরে ঘর সুন্দর করে গোছানো দেখে বেশ ভালো লাগলো। সবাই তো চায় সুন্দর করে জীবন কাটাতে। ইপ্সিতা বলে, কেমন আছে শরীর মন? সার্থক বলে, ভালো। বলে বাথরুমে ঢুকে যায়। ভাবলাম বলবে তুমি ছিলে না তাই শরীর ভালো থাকলেও মন ভালো নেই, কিন্তু না, মনের আশা মনেই থেকে গেল। নিজের দুর্ভাগ্যের হাসি হেসে রান্নাঘরে চলে গেল ইপ্সিতা। সার্থকের জন্য চা করলো, জল খাবারে চিড়ের পোলাও করলো। সার্থক এলে তাকে খেতে দিল। সার্থক বলে, এসব করতে গেলে কেন আমার জন্য? ইপ্সিতা বলে, তোমার জন্য করব না তো ওই কেয়ারটেকারের জন্য করব। সার্থক একটুও হাসল না। ইপ্সিতার কোনো কথাই যেন শুনছে না। ইপ্সিতা আবার বলে, একা একা তো বেশ ভালোই ছিলে মনে হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে বিছানাতে শুতে। কোনো কষ্ট ছিল না? আমি আশায় আবার অসুবিধা হবে বলো? সার্থক বলে, কেন, তুমি কি ভেবেছিলে আমি না খেয়ে না ঘুমিয়ে হাউতাস করে বিছানা নেব? ইপ্সিতা আর কথা না বলে চায়ের কাপটা নিয়ে বারান্দায় চেয়ারে গিয়ে বসে। সার্থক বলে, হ্যাঁ যাও, তোমার মতো স্বাধীন চেতা মহিলার একা থাকাই ভালো। ইপ্সিতা ভাবে, ঠিক করব বললেও কিছু ঠিক করা যায় না, যদি না দুপক্ষ চায়। কতদিন এইভাবে এক ছাদের তলায় কাটাতে পারবো কে জানে। আমার বাবা মা মধ্যবিত্ত পরিবারের লোক, ভাবনা চিন্তাও তাই। বরকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এসব শুনলে খুব কষ্ট পাবে। আর সার্থকের বাবা, সেও তো খুব কষ্ট পাবে। আমাকে মেয়ের মতো ভালোবাসে। পাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজে ইপ্সিতা চমকে ওঠে। সন্ধ্যা হয়ে গেছে, রাতে রান্না করতে হবে। ঘরে এসে দেখে সার্থক ঘুমিয়ে পড়েছে। ও যে এতদিন পরে এলো তার কোনো তাপ উত্তাপ নেই দেখে ইপ্সিতা খুব নিজে অবহেলিত অপমানিত বোধ করে। কিছুই বলল না, নিজের যা ডিউটি তাই করে যায় চুপচাপ। এইভাবেই চলতে থাকে ওদের জীবন। একদিন ইপ্সিতা শোনে ফোনে সার্থক কথা বলছে, মনে হয় মায়ের সাথে। রোহিণীর কথা ইপ্সিতা শুনতে পায় না। সার্থক বলে, চলছি তো, আর কি করব বলো, গায়ে হাত তো তুলতে পারি না, ব্যবহারে বুঝিয়ে দিই। ইপ্সিতা সরে আসে সেখান থেকে। আড়ি পেতে কথা শোনা উচিত নয় বলে, যদিও আড়ি পাততে যায়নি, ছোট ঘর, সব কথাই কানে আসে। একদিন সার্থক ইপ্সিতাকে রাস্তায় একজনের সাথে গল্প করতে করতে হাঁটতে দেখে। সার্থক অফিস থেকে ফিরছিল গাড়ি করে। গাড়ি তাকে অফিস থেকে দিয়েছে। বাড়ি ফিরে সার্থক বলে, ছেলেটাকে? কোন ছেলেটা? গল্পে তো মশগুল হয়েছিলে, রাস্তা ওটা, সেটাও মনে ছিল না নাকি? আমাকে দেখতেই পেলে না? তা তুমি যখন দেখেছিলে তখন ডাকলে না কেন? দাঁড়াতে পারতে। ছেলেটা আমার সহকর্মী, আলাপ করে দিতাম। রাস্তা ওটা মনে ছিল বলেই তো হাঁটছিলাম, না হলে তো পার্ক মনে হলে তো বসেই গল্প করতাম। সার্থক চিৎকার করে ওঠে, রাস্তাঘাটে তুমি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবে আর আমি তোমার পরিচয় দেব ভেবেছ? পরপুরুষের সাথে অত গল্প কিসের? তা কি করব বলো, তুমি তো আমার নিজের পুরুষ। তা তুমি আমাকে পাত্তা দাও না, গল্প করো না, তাই পরপুরুষের সাথে গল্প করি? সার্থক আরও চেঁচায়, এই বেহায়াপনা করবার জন্য তো চাকরি করা, ঘরের বউ হয়ে থাকলে তো এসব চলবে না। ইপ্সিতা বলে, সবই তো বুঝে ফেলেছ, তাহলে এবার তোমার মা যেমনটি বলছে তেমনটি করো। আর কি কি বলেছে আমার সাথে করতে তোমার মা? সার্থক উত্তেজিত হয়ে ইপ্সিতাকে এক চড় মেরে বলে, মায়ের নামে একটা কথাও তুমি তোমার পাপ মুখে উচ্চারণ করবে না। ইপ্সিতা কাঁদে না, বলে, আমার পাপ মুখ তখন দেখে শুনে বিয়ে করেছিলে কেন? তোমরা চাকরি করার মতই বা দিয়েছিলে কেন? আসলে ভেবেছিলে কথা দিলেই যে সেটা মানতে হবে তা তো নয়। আর আমি সত্যি চাকরি পাবো নিজের যোগ্যতায়, সেটাও ভাবতে পারোনি, তাই ইগোতে লাগছে না। তুমি তোমার মায়ের কথা মতো চলো,
নিজের বোধ বুদ্ধি শিখেই তুলে রেখে, আর আমিও চলবো আমার মতো, ভেবো না মার খাবো পড়ে পড়ে। ঈপ্সিতা সে রাতটা অন্য ঘরে শোয়ে। রাতে ওর এক কলিগ বান্ধবীকে ফোন করে সব ঘটনা জানায় আর বলে, আমার একটা থাকার জায়গা করে দিবি কোথাও? সে বলে, আমি তো একটা লেডিস মেসে থাকি, এখানে এসে থাক আপাতত, তারপর দেখা যাবে। ঈপ্সিতা পরের দিন সার্থক ওঠার আগে নিজের বাবার দেওয়া জিনিসগুলি নিয়ে চলে যায় কাকলি অর্থাৎ তার বান্ধবীর মেসে। কাকলি আর ঈপ্সিতা দুজনেই কাজে বেরোবে, তৈরি হয়ে নিল দুজনেই। ঈপ্সিতা বলে, দাঁড়া কাকলি, সার্থকের বাবাকে একটা ফোন করে বলি সব, না হলে উনি খুব দুঃখ পাবেন। জানিস কাকলি, ওই মানুষটার জন্য আমার খুব মায়া হয়, কষ্ট হয়। কাকলি বলে, তোর মুখে যা শুনেছি মনে হয় খুব ভালো মানুষ। ওই রকম বাবার এই রকম ছেলে যে কি করে হলো কে জানে। ঈপ্সিতা অপরেশকে ফোন করে সব ঘটনা বলে, আর ও এখন মেসে আছে তাও জানায়। ওর বাবা মাকে যেন কিছু না বলে সে বিষয়ে ও সাবধান করে দেয়, কারণ ওর বাবা রমেনের শরীর ভালো যাচ্ছে না, হার্টের সমস্যা দেখা দিয়েছে। অপরেশ বলে, তুমি কিছু চিন্তা করো না, রমেন কিছু জানবে না। বাপি, তুমি রাগ করনি তো? আমি তোমার ছেলের কাছ থেকে চলে এসেছি বলে? না রে পাগলি, ঠিক করেছিস। ও গায়ে হাত তুলবে আর তুই ওর সেবা করবি নাকি? ঠিক আছে, আমি রাখি, অফিস যাব। হ্যাঁ যা, সাবধানে যাবি। সার্থক অনেক বেলায় উঠেছে, ভাবছে ঈপ্সিতা চা দিল না তো, ডাকেও নি, কি ব্যাপার, রাগ হয়েছে নাকি? হবে তো হবে, যা করেছি বেশ করেছি। বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে। ঈপ্সিতাকে দেখতে পেল না সেখানেও। কাজের মাসি বলে, কি গো, তোমরা কাল দরজা দিতে ভুলে গিয়েছিলে? বৌদি কোথায়? ডেকে সাড়া না পেয়ে আমি আমার কাজ সব করে নিলাম, আমার হয়ে গেছে, চলে যাচ্ছি দাদাবাবু। সার্থক এবার বোঝে, তার মানে ঈপ্সিতা চলে গেছে। সে মাকে ফোন করে সব ঘটনা বলে। রোহিণী বলে, যাক, তুই একদম ভেঙে পড়বি না, ওর মতো মেয়ের সাথে তুই শান্তিতে সারা জীবন কাটাতে পারতিস না বাবা? কোথায় খাবি এখন? দেখি, আগে যেখানে খেতাম তাকেই আজ গিয়ে বলে আবার ব্যবস্থা করব। তাই কর, সুখের চেয়ে শান্তি ভালো। ফোনে রেখে রোহিণী হাঁকডাক করে, কোথায় গেলে গো, শুনে যাও তোমার পিয়ারের বৌমা কি করেছে। অপরেশ কিছু না জানার ভান করে বলে, কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচামেচি করছো যেন সোনার থলি পেয়েছ। রোহিণী বলে, তোমার বন্ধুর মেয়ে সার্থককে ছেড়ে পালিয়েছে। তাই বুঝি? কেন গেল গো? কিছু বলল সার্থক? সে ও কি করে জানবে? ও ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে নেই। তবে আমার মনে হয় ওই ওর কলেজের বন্ধুটা তো ওখানেই থাকে, ওর কাছেই গেছে। ঝগড়া হয়নি, মারধর করেনি তো সার্থক? তাহলে কিন্তু পুলিশ পাকারির ভয় আছে। তুমি যে কি বলো, আমার সার্থক তেমন ছেলে নাকি? কত শিক্ষিত, কত বড় চাকরি করে। ওমের চরিত্র ভালো নয়, এখন বন্ধু পেয়ে আর সার্থককে পছন্দ হচ্ছে না। হয়তো আগে থেকেই ভাবছিল, চাকরি করতো না বলে বিয়ে করেনি, এখন চাকরি করছে দুজনেই, আর ভাবনা কিসের? অপরেশ বলে, একজনের কথা শুনলে তো হবে না, ঈপ্সিতারও তো কিছু বলার থাকতে পারে। তুমি কি এখন ওকে ফোন করে জিজ্ঞাসা করবে? কিছু দরকার নেই। যখন বাড়ির বাইরে একবার নিজে থেকে বেরিয়েছে, কাউকে কিছু বলার প্রয়োজন বলে মনে করেনি, তখন ওর সাথে আর আমার ছেলে বা আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সার্থক ওকে ডিভোর্স দেবে, আর তারপর আমি পছন্দ করে ওর আবার বিয়ে দেব সুশীলা ঘরোয়া মেয়ের সাথে। অপরেশ বলে, আমি ওতে নেই, তোমরা মা বেটা মিলে যা করার করবে। রমেনের হার্টের অবস্থা খুব খারাপ, ডাক্তার প্রেস মেকার বসাতে হবে বলেছেন। কমলা ঈপ্সিতাকে ফোন করে বলে, তুই জামাইকে নিয়ে একবার এসে সব ব্যবস্থা কর, আমি একা কি করব বল। ঈপ্সিতা বসকে সব কথা খুলে বলে, স্যার, আমি ছাড়া বাবা মায়ের আর কেউ নেই, তাই আমাকে যেতে হবে। স্যার ওকে খুব ভালোবাসে, ওর কাজের জন্য ওর দায়িত্ববোধ দেখে খুশি হন। তিনি বলেন, একজন ছেলে যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, সেখানে তুমি নিজে দায়িত্ব নেওয়ার জন্য দরকার হলে চাকরি ছেড়ে চলে যাবে বলছো? কাজেই আমি তোমাকে ট্রান্সফার করে কলকাতার অফিসে পাঠালাম, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে আমার অফিসও একজন এফিশিয়েন্ট কর্মীকে হারাবে না। ঈপ্সিতা স্যারকে প্রণাম করে, পরদিন চোখের জলে কাকলির কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। সার্থক আবার সেই অগোছালো জীবনযাপন করেছে। ঈপ্সিতা বাড়ি এসে বাবাকে হসপিটালে ভর্তি করে প্রেস মেকার বসানোর জন্য। অপরেশ অপারেশনের দিন এসেছিল, অবশ্য রোহিণী কিছু জানে না, আর সার্থক ছুটি পায় না, একদম উচ্চ পদে আছে তো। এই কথা রমেন আর কমলাকে জানালো। ঈপ্সিতা বলে, মা বাবা, আমি এখন তোমাদের কাছেই থাকবো, কলকাতায় ট্রান্সফার নিয়ে চলে এসেছি,
রমেন বলে, শ্বশুরবাড়িতে না থাকলে অপরেশ হয়তো কিছু বলবে না, কিন্তু সার্থক রোহিণী বৌঠান হয়তো দুঃখ পাবে, রাগও করতে পারে। না না, তুই ওখানেই থাকিস, মাঝে মাঝে এসে দেখে যাবি, আর ফোন তো আছেই। ঈপ্সিতা বলে, বাপি এখানে থাকার মত দিয়েছে, তুমি এলে জিজ্ঞাসা করে নিও। তোমাকে ডাক্তার কিন্তু চিন্তা করতে একদম বারণ করেছেন, এসব বাদ দাও তো। রমেন চুপ করে যায়। কিছুদিন অতিবাহিত হলো। কমলা ঈপ্সিতাকে বলে, হ্যাঁ রে, সার্থক তো ফোন করে না তোকে, তোকেও ফোন করতে দেখি না। ঈপ্সিতা বলে, অফিস থেকে করেনি, রাতে করে তো, তাই তুমি শুনতে পাও না। কিন্তু কতদিন আর লুকানো থাকবে, সত্যিটা তো জানাতেই হবে। কিন্তু কিভাবে? অপরেশ একদিন রমেনকে দেখতে এলো বাড়িতে। হাসপাতাল থেকে আসার পর এই প্রথম অপরেশের আসা। রমেন খুব খুশি হয়, বলে, বৌঠান আসেনি? অপরেশ বলে, সবাই এলে তো চলবে না, তাছাড়া ওর পায়ে ব্যথা। রমেন বলে, এ সময় ঈপ্সিতার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু স্বার্থপরের মতো আমরা ওকে রেখে দিয়েছি, এটা উচিত হচ্ছে না, তুই ওকে বুঝিয়ে নিয়ে যা, কেমন? অপরেশ বলে, দেখ রমেন, তোকে কটা সত্যি কথা বলি, তুই কিন্তু উত্তেজিত হবি না, আমাকে কথা দে। রমেন বলে, কি হয়েছে? আমার বড় ভয় করছে। কমলা চা জল খাবার নিয়ে ঢোকে ঈপ্সিতা অফিসে। অপরেশ বলে, বৌঠান তুমিও বসো, আমার কিছু বলার আছে তোমাদেরকে। অনেকদিন ধরে অপরাধ বোধে ভুগছি, আর পারছি না। কমলা বলে, সার্থক ভালো আছে তো? ও তো অনেকদিন ধরে আসে না। অপরেশ বলে, আমি ছেলেকে মানুষ করতে পারিনি রে, লেখাপড়ায় শিখিয়েছি কিন্তু মানুষ হয়নি। অপরেশের চোখ ছলছল করে আসে। তুই আর বৌঠান কি সুন্দর ঈপ্সিতাকে মানুষের মতো মানুষ করেছিস, কি সুন্দর ব্যবহার, কত মার্জিত কথা, কত দায়িত্ববোধ, সব গুণ আছে ওর। রমেন বলে, সার্থকও তো খুব ভালো ছেলে। অপরেশ বলে, তাই ভেবেছিলাম, কিন্তু ওর মায়ের জন্য ও ভালো থাকলো কোথায়? নিজের বোধ বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। এত সন্দেহপ্রবণ মন ওর আগে বুঝতে পারিনি রে। জানলে তোর মেয়ের সাথে আমি বিয়ে দিতাম না। ঈপ্সিতার জীবনটা নষ্ট হওয়ার জন্য আমিই দায়ী। তোরা আমাকে যা খুশি শাস্তি দে, যা খুশি বল, আমি কিচ্ছু মনে করব না, কোনো প্রতিবাদ করব না। কমলা বলে, কি হয়েছে বলুন না, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। অপরেশ বলে, সব কথা একে একে। ওরা আলাদা থাকতো ওখানে, সে কথাও বলে। কমলা কান্নায় ভেঙে পড়ে। এমন সময় ঈপ্সিতা ঢোকে, হাতে একটা খাম। ঈপ্সিতা খামটা অপরেশকে দেয়। অপরেশ বলে, আমি জানি, আর তাই তো সব কথা রমেন আর বৌঠানকে জানাতে এসেছি। ক্ষমা চাওয়ার মুখ আমার ছেলে রাখেনি। কমলা বলে, ওটা কিসের খাম? রমেন বলে, নিশ্চয়ই ডিভোর্সের। ঈপ্সিতা বলে, হ্যাঁ বাবা, তবে তোমরা দুঃখ করো না, আমি ঠিক আছি, নিজের সম্মানটা নিয়ে বাঁচতে চাই বাবা। কমলা কাঁদে। সুধা দেবী ভাগ্যিস নেই, না হলে তার রাজরানীকে কেউ অপমান করতে, অবহেলা করতে পারে, তা তিনি ভাবতেও পারতেন না। অপরেশ ফিরে এলে রোহিণী খুব আনন্দ সহকারে বলে, আজ ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে, এবার দেখুক মজাটা। মজা দেখার কি আছে, ও জানতেই পেরেছিল তুমি যেখানে আছো তখন সার্থকের সাথে তার থাকাটা অনিশ্চিত, আর তাই ও চাকরিটা ছাড়েনি, বুঝেছ? একদম ঠিক করেছে। হ্যাঁ, যা লোভ ওই মেয়ের, এখন একটাই চিন্তা, কত টাকা চেয়ে বসবে, সহজে কি আর ছাড়বে? অপরেশ একটু হেসে চলে যায়। রোহিণী রেগে বলে, এখনো হাসছো? না, ঈপ্সিতা এক পয়সাও ক্লেম করেনি, মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিয়েছে। সার্থক ঈপ্সিতাকে বলে, সৌনককে বিয়ে করবে বলে একেবারে বিনা প্রতিবাদে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে, এত তাড়া? ঈপ্সিতা বলে, হ্যাঁ গো, নর্দমা ঘাটতে আমি পছন্দ করি না, কারণ দুর্গন্ধ বেরোনো ছাড়া আর অন্য কিছু তো হবে না, বলে বেরিয়ে যায়। রোহিণী বলে, যাক, তুই বেঁচে গেলি সার্থক। সার্থক চুপ করে থাকে। ঈপ্সিতা এখানেই আছে, মাথায় সিঁদুর নেই, হাতে শাখা পলা নেই। কাজেই প্রতিবেশীদের কৌতূহল বাড়তে লাগলো। রাস্তাঘাটে যেন দেখার বস্তু হয়ে গেছে, আর প্রতিদিনই কেউ না কেউ এসে কমলাকে সান্ত্বনা দিয়ে যায়। তারা যে কতটা সান্ত্বনা দেয় তার ঠিক নেই, শুধু বুকের ক্ষতটা খুঁচিয়ে আরো রক্তাক্ত করে দেয়, আর তাতেই তাদের আনন্দ। একদিন ঈপ্সিতা এসে যাওয়ায় পাশের বাড়ির কাকিমা বলে, আহারে, অমন সুন্দর মুখখানা শুকিয়ে গেছে একদম, রংটায় যেন কালি ঢেলে দিয়েছে রে। কি আর হবে, যা কপালে ছিল তা তো হবেই। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, তাই হলো গো আমাদের ঈপ্সিতার কপালে। কাপড়ের খুঁটটা দিয়ে চোখ মুছে। ঈপ্সিতা বলে, কাকিমা, আমার তো কোনো কষ্ট নেই, আপনি চোখ মুছছেন কেন? চোখের জলের দাম দিন, যখন তখন যার তার জন্য নষ্ট করবেন না। আর আপনি বলছেন আমার শরীর খারাপ হয়ে গেছে, আবার আমার বন্ধুরা বলছে আমার নাকি রূপ খোলতাই দিচ্ছে। তোর বাপু বড্ড চ্যাটাং চ্যাটাং কথা, কোন বর আর সহ্য করবে বল? চলি গো কমলা।
পারো তো আবার বিয়ে দাও মেয়ের, তোমাদের কিছু হলে কে দেখবে? আমাদের তো সহ্য করতেই পারছে না তোমার মেয়ে, বলে চলে গেলেন বীর দর্পের সাথে পা ফেলে। শেষের কথাটি কমলার কানে বেশ ঝাঁকিয়ে বসল বলে মনে হচ্ছে ঈপ্সিতার। ঈপ্সিতা কাকলিকে ফোন করে বলে ওর ডিভোর্সটা হয়ে গেছে। কাকলি বলে এবার নিজের জীবন নিজের ইচ্ছা মতো কাটা, জানিস স্যার তোর খবর নিচ্ছিলেন। আমি বললাম ও ফোন করেনি, মনে হয় খুব ব্যস্ত আছে, জানালে আপনাকে বলবো। ঈপ্সিতা বলে হ্যাঁ, আমার উচিত ওনাকে ফোন করা, আজকেই করব, ওনার উপকার কোনোদিন ভোলার নয়। হ্যাঁ করিস, এখন রাখি রে, অনেক কাজ জমে আছে, টাটা। ফোন রেখে দেয়। ঈপ্সিতা অফিস চলে গেলে কমলা রমেনকে বলে দেখো মেয়েটার আবার বিয়ে দিতে হবে, না হলে আমাদের কিছু হলে ওকে কে দেখবে? আমাদের নিকট শুভাকাঙ্ক্ষীও তেমন কেউ নেই, ঈপ্সিতার আর ভাই বোনও কেউ নেই যার সাথে মনের দুঃখ শেয়ার করবে, বড় একা হয়ে যাবে। রমেন বলে তা ঠিক বলেছ বটে, তবে ও কি আবার বিয়ে করতে রাজি হবে? দেখো বলে কি বলে। ঈপ্সিতা স্যারকে ফোন করে, কেমন আছেন স্যার? এসে থেকে খুব ব্যস্ত থাকায় আপনাকে ফোন করতে পারিনি। আপনি আমার যা উপকার করেছেন তা বলার মতো নয়, না হলে আমি সব দিক ম্যানেজ করতে পারতাম না। স্যার বলেন ঠিক আছে, অত বলতে হবে না, আমার যেটুকু ক্ষমতা তা করেছি। তোমার বরের সাথে গন্ডগোলটা মিটেছে তো? না স্যার, ওটা মেটার ছিল না, তাই ডিভোর্স হয়ে গেল। আমি এখন শান্তিতে আছি, বাবাও ঠিক আছে, তবে বাবা মা কেউ আমার ডিভোর্সটা মানতে পারছে না, তাই কষ্ট পাচ্ছে। স্যার বলেন এই অল্প বয়সে এরকম একটা ঘটনা, দুঃখ তো হবেই, হাজার হোক কোন বাবা মা আর চায় বলো? বিয়ে দিয়েছেন মেয়ে সুখে থাকবে ভেবে, হলো উল্টো। যাক, যা হবার হয়ে গেছে, ভালো থাকার চেষ্টা করো, আর কি বলবো বলো। ঈপ্সিতা বলে আমাদের বাড়ি একবার আসবেন স্যার, বাবা মা খুব খুশি হবে, আমি আপনার দয়ার কথা বলেছি ওদের। ঠিক আছে স্যার, রাখছি এখন, আসবেন কিন্তু, পরে ফোন করব। রোহিণী সার্থকের আবার বিয়ে দেবার তোড়জোড় করে, কিন্তু অপরেশ কোনো উৎসাহ দেখায় না। 2 বছর পর ঈপ্সিতা অফিস থেকে ফিরলে কমলা বলে কাল রবিবার একজনরা আসবে তোকে দেখতে, ঘটক আনবে। ঈপ্সিতা বলে তোমাদের কি ঘুম হচ্ছে না আমার বিয়ে না দেওয়া অবধি? আমি চলে গেলে তোমাদের কে দেখবে? কমলা বলে তা বলে স্বার্থপরের মতো তোর কথা ভাববো না, আমাদের যা হয় হবে, মাঝে মাঝে আসবি। ঈপ্সিতা বলে দেখলে তো একজনকে কত এলো, নেহাত আমি জোর করেছিলাম বলে আমাকে আটকাতে পারেনি। কমলা বলে সবাই কি একরকম হয়? বেশিরভাগই ওই রকম জানবে, দায়িত্ব নিতে ভয় পায় সব। পরের দিন ঘটক ছেলে আর ছেলের মাকে নিয়ে এলো ঈপ্সিতাকে দেখাবার জন্য। ঈপ্সিতা কমলাকে বলে মা, ওদের সব কথা বলে দেবে কিন্তু। কমলা বলে আমি তো ঘটক মশাইকে সব বলছি, কোনো কিছু লুকিয়ে রাখিনি। ছেলের ঈপ্সিতাকে পছন্দ, আর পছন্দ না হওয়ারও কিছু নেই, দেখতে সুন্দর, ভালো চাকরি করে। ছেলের মা ছেলেকে বলে তোর যদি কিছু জানার থাকে বল। ছেলে একলা কথা বলতে চায়। ঈপ্সিতা তাকে ঘরে নিয়ে আসে। ঈপ্সিতা বলে আপনি কিছু বলার আগে আমি কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন, কি বলতে চান? ঈপ্সিতা বলে আমি কিন্তু ডিভোর্সি, সেটা জানেন তো? ছেলেটি অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে বলে তা তো জানতাম না, আমার মতে তো হবে না, বাবা মার সাথে কথা বলি, তাহলে চলি কেমন? ছেলেটি ঘর থেকে চলে যায়। ঈপ্সিতা বলে হ্যাঁ আসুন। হেসে ফেলে ঈপ্সিতা নিজের মনেই। ছেলেটি তার মাকে বলে চলো মা, আর কথা বলার দরকার নেই। ওরা চলে যায়। কমলা ঘটককে বলে কি হলো বলুন তো? ঘটক বলে কি জানি, বুঝতে পারছি না তো। ঈপ্সিতা এসে বলে আপনি ওদের বলেননি আমি ডিভোর্সি? ঘটক বলে তুমি বলেছো নাকি? আরে বাবা, এখনই বলার কি আছে, তোমরা একটু কথাবার্তা বলো, মেলামেশা করো, তারপর বললে দেখতে ঠিক আপনি মেনে নিত। আগে ভাগে বললে কেউ কি ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দেয়? কমলাকে বলে আমার দ্বারা আর হবে না আপনার মেয়ের সম্বন্ধ দেখা, বেশি সত্যবাদী দেখাচ্ছে, বলে গজগজ করতে করতে চলে যায়। ঈপ্সিতা হেসে গড়িয়ে যায়, কমলার মুখটা ভারী করে থাকে। রাতে ঈপ্সিতা কাকলিকে ফোন করে বলে জানিস আজ এক দুগ্ধ পোষ্য আমাকে দেখতে এসেছিল, খুব পছন্দ হয়েছে আমাকে, তারপর আমার সাথে ঘরে কথা বলতে এলে আমি আগেই বলি আমি ডিভোর্সি, আর যাই কোথা, বাবা মার কাছে যাব বলে দৌড়। এসেছিল কথা বলতে একা একা, আর যেই বলেছে ডিভোর্সি অমনি বাবা মায়ের কথা মনে পড়ে গেছে জানিস। ঈপ্সিতা হো হো করে হেসেই চলেছে। যদি ওর মুখটা তখন দেখতিস কাকলি রে। কাকলি বলে তুই খুব বদমাস, আহা বেচারি, বলেও হাসতে থাকে। কাকলি বলে সামনের সপ্তাহে স্যার তোদের বাড়ি যেতে পারেন, আমাকে বলছিলেন ওনার সাথে যাওয়ার জন্য। ঈপ্সিতা বলে তাই? সত্যি খুব ভালো হয়, আয় না তুই, খুব মজা হবে। কাকলি বলে আসলে আমি তো ছুটির দিনে মায়ের কাছে যাই, জানিস তো তুই, 1 সপ্তাহ এখানে আয় না,
মাকে বলবি স্যারের সাথে যাবি, তাহলে কিছু বলবে না, দেখি কি হয়। ইপ্সিতা রমেন কমলাকে গিয়ে বলে স্যার আসবেন আমাদের বাড়ি কাকলিকে নিয়ে। কমলা আর ইপ্সিতা ঠিক করে কি কি রান্না হবে। ইপ্সিতা ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল, ফুলদানিতে ফুল দিয়ে সাজায়। পুকুরে মাছ ধরালো রমেন। স্যার এলেন, সাথে কাকলি। ইপ্সিতা দৌড়ে গিয়ে অভ্যর্থনা করে ঘরে আনে। রমেন বলে, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়বে কোনোদিন ভাবিনি। কত বসেদের দেখেছি, কত অহংকার। আর ইপ্সিতা বলে, আপনি ওদের সন্তান স্নেহ দিয়ে রাখেন। কমলা মিষ্টি জল নিয়ে এসে বলে, খেতে খেতে গল্প করুন, অনেকটা পথ এসেছেন। রমেনকে স্যার বলেন, আমি আপনার তো স্যার নই, আমার নাম অমূল্য সরকার। এবার আপনি স্যার বাদে যা খুশি বলে ডাকতে পারেন, কারণ আমাদের বন্ধু হতে তো দোষ নেই, যখন সমবয়সী প্রায়। রমেন বলে, সে তো আমার পরম পাওয়া, বন্ধু ভাবলেও আপনার একটা সম্মান আছে, তাই অমূল্যবাবু বলে ডাকি। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। রমেন কমলার সাথে পরিচয় করিয়ে দেয়। কথায় কথায় রমেন ইপ্সিতার কথা বলে, ওর ডিভোর্সের কথা, ওরা না থাকলে একা হয়ে যাওয়ার কথা, সব যেন মনে হচ্ছে কতদিনের বন্ধু ওরা। এদিকে কমলা দুপুরে নানা ব্যঞ্জন দিয়ে খেতে দিয়েছে। অমূল্যবাবু বলেন, বৌদি আপনি আমাকে রাক্ষস ভেবেছেন নাকি? এ তো আমার দুদিনের খাবার দিয়েছেন। রমেন আর অমূল্য খেতে বসে। অমূল্যবাবু রমেনকে বলেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? রমেন বলে, দেওয়ার সাধ্য থাকলে নিশ্চয়ই দেব। অমূল্যবাবু বলেন, আমি আমার ছেলের জন্য ইপ্সিতাকে চাইছি। ছেলে কলকাতার একটা কলেজের প্রফেসর। ইপ্সিতার থেকে বয়সে 6 বছরের বড় হবে, আমাদের একমাত্র ছেলে। বউয়ের শরীর ভালো নয়, প্রায়ই ভোগে। ছেলে ভয়ে বিয়ে করতে রাজি হয় না, বলে যদি এসে মাকে না দেখে, তোমাদের সাথে থাকতে না চায়, তখন কি করব? আমি অত অশান্তি ভোগ করতে পারবো না, তাই বিয়ে করতে চায় না। আমি বলেছি, আমি একটি মেয়েকে জানি, সে ওরকম নয়। তোর ভয় নেই, তাছাড়া আমি বা তোর মা আজ আছি কাল থাকবো না, তখন তুই এই বড় বাড়িতে কি করে একা একা থাকবি? তাতে আমাকে বলেছে, যদি অশান্তি হয় তোমরা বুঝবে, আমি কিন্তু জানি না। আমি বলেছি তাই বুঝবো। আমি ছেলের ছবি এনেছি, আর কাকলি আমার ছেলেকে দেখেছে অফিসের এক অনুষ্ঠানে। এবার বলুন আপনাদের কি মত? কমলা বলে, আপনার ছেলে, আর আপনি ইপ্সিতাকে ভালোবাসেন, তাই আপনাকে ভরসা করতেই পারি। রমেন বলে, ইপ্সিতা যদি রাজি হয় আমার আপত্তি নেই। আর 6 বছরের বড় তো কি হয়েছে, আমাদের সময় তো এইরকম ছিল, এখন না হয় না। আমার মেয়ে যে ডিভোর্সি সেটা ছেলে জানে? অমূল্যবাবু বলেন, সব বলেছি, ও আমার উপর ভার দিয়েছে। রমেন বলে, আপনি ছেলে নাম্বারটা দিন, একবার ফোন করে দুজনে কথা বলে নিলে ভালো হবে, আমাদের আর কোনো দায় থাকবে না, যা সত্য তা জেনে নেবে উভয়ই। কাকলি ইপ্সিতাকে বলে, স্যারের ছেলেকে দেখতে সুন্দর, আর ব্যবহার কথা খুব সুন্দর, তোর পছন্দ হবে দেখিস। ইপ্সিতা বলে, সার্থকেও ওপর থেকে তো ভালোই লেগেছিল বল। তোরা বলছিস ঠিকই, কিন্তু আমার আর বিয়ে করতে ইচ্ছা নেই। তবে স্যার আমার যা অসময় উপকার করেছেন তা বলার নয়, তাই আমি ঋণী ওনার কাছে। কাকলি বলে, সব ঠিক হয়ে যাবে, তুই ফোন করে কথা বলে নিবি। অমূল্যবাবু বলেন, আপনারা তাহলে যদি ইপ্সিতা রাজি হয় জানাবেন, সামনের মাসে বিয়ে দেব তাহলে। আজ আমি চলি রমেন বাবু, নমস্কার। অমূল্যবাবু আর কাকলি চলে গেলেন। রমেন ইপ্সিতাকে ফোন নাম্বার দিয়ে বলে, তুই একবার ফোন করে কথা বলে নিস, না হলে তোর আবার সন্দেহ হবে ছেলেটি সব জেনে শুনে বিয়ে করছে কিনা। ইপ্সিতা রাতে ফোন করে, আপনি কি হিল্লোল বাবু বলছেন? হ্যাঁ বলছি, আমি ইপ্সিতা বলছি। স্যার নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছেন? ও হ্যাঁ হ্যাঁ বলুন। বাবা তো আপনার সুখ্যাতি খুব করেন, সব সময় করেন, নামটা তাই আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে। সে স্যার আমাকে স্নেহ করেন তাই। আমি যে কথাটি বলতে চাই তা হলো, আপনি কি জানেন আমার এর আগে বিয়ে হয়েছিল, এখন ডিভোর্সি, তাতে আপনার আপত্তি নেই তো? হিল্লোল বলে, দেখুন সে দোষ তো আপনার ছিল না, আমি সব শুনেছি বাবার কাছে। কারোর মন যদি সংকীর্ণ হয় আপনি কি বদলাতে পারেন? দুজনে পরস্পরের উপর বিশ্বাস না রাখলে কি জীবনে একসাথে চলা যায়? আপনিও সব চিন্তা করবেন না। ইপ্সিতা বলে, আপনার তো প্রথম বিয়ে, তাই বলছি, একজন ডিভোর্সিকে বিয়ে করে পরে আফসোস করতেও তো পারেন। দেখুন আমি সেরকম হলে অনেক আগেই আমার বিয়ে হয়ে যেত। আমার বিয়েতে ভয়, তাই বাবার উপর ছেড়ে দিয়েছি। আমার সাথে কোনোদিন কিছু হবে না, ভয় নেই আপনার, শুধু আমার মা আর বাবাকে একটু ভালোবাসবেন, তাহলেই হবে। ইপ্সিতা বলে, আপনার কোনো চাহিদা নেই বলছেন? আছে বললাম তো, মাকে বাবাকে ভালো রাখা, এটাই আমার চাহিদা। আর আমাকে আপনি ভালো রাখবেন সেটা তো জানা কথা, কারণ মেয়েদের এটা সহজাত গুণ। ইপ্সিতা বলে, আজ রাখি, শুভরাত্রি।
হিল্লোল বলে, হ্যাঁ রাখুন, শুভরাত্রি। সকালে কমলা ইপ্সিতাকে প্রশ্ন করে, কি রে, কি বলবো আমার অমূল্যবাবুকে? ইপ্সিতা বলে, স্যারের মুখের ওপর না বলার স্পর্ধা নেই গো। কমলা মুখ টিপে হাসতে হাসতে রমেনকে সুখবর দেয়। রমেনও সাথে সাথে অমূল্যবাবুকে ফোন করে সম্মতি জানায়। দুই বাড়ি মহা আনন্দে 4 হাত এক করে দিল। অপরেশ এসে নবদম্পতিকে আশীর্বাদ করে গেল। রমেন অপরেশের সাথে অমূল্যবাবুর পরিচয় করিয়ে দিল। অপরেশ অমূল্যবাবুকে বলে, নীলা সবার কপালে সয় না, তাই আমাদের সয়নি, তবে আপনাদের সইবে, কারণ আপনি বা আপনার ছেলে ওর কদর বুঝতে পেরেছেন। ভালো থাকবেন আর আমার ইপ্সিতা আমাকে ভালো রাখবেন। অমূল্য হিল্লোল আবার বুঝলেন ইপ্সিতা কতটা ভালো মেয়ে, তার প্রমাণ অপরেশ দিয়ে গেল। অপরেশ আজ এসে রোহিণীকে সত্য কথাই বলল, সে ইপ্সিতার বিয়ের আসরে উপস্থিত ছিল, আশীর্বাদ করে এসেছে তাকে। না, রোহিণী এখনও ছেলের বিয়ে দিতে পারেনি। মেয়ের বাবারা ভয় পায় বিয়ে দিতে ডিভোর্স করা ছেলের সাথে। অপরদিকে অমূল্যবাবু ইপ্সিতাকে বৌমা করে নিয়ে গিয়ে খুব আনন্দে আছেন। আর হিল্লোল ইপ্সিতাকে বলে, বাবার কথা যদি না শুনতাম তবে খুব ঠকে যেতাম। আমার ভাগ্যে তোমার মতো বউ ছিল বলেই বোধহয় এতদিন বিয়ে করিনি। হিল্লোল ইপ্সিতাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুম্বন এঁকে দিল, সমস্ত ভালোবাসা উজাড় করে। ইপ্সিতা বলে, ভুল বুঝো না কোনোদিন যেন আমাকে। ইপ্সিতা হিল্লোল সুখে সংসার করতে লাগলো, আর আমার গল্পের নোটে গাছটিও মুড়লো। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।